ক্লাসটাতে আমি সবগুলো আনসার বলে যাচ্ছি এবং ব্যাখ্যা সহ বলে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে বুঝে লিখে ফেলবা। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে, আমি একটু পর পর হয়তো 15টা 20টা কমপ্লিট করার পরে তোমাদেরকে বলবো যে তাদের কনফিউশন আছে, তারা রেইজ এর হ্যান্ড অপশন দাও। সেক্ষেত্রে আমরা সেটা কন্টিনিউ করব। সো উই আর গোইং টু স্টার্ট দ্য টুডেস ক্লাস অন রাইট ফর্ম অফ ভার্ব। আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন তারা সকলে একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে ক্লাসটা করবেন, বিকজ আজকের ক্লাসটা একটু লেন্দি হবে। সো উই উইল ফিনিশ অল দ্য এক্সাম্পলস অফ রাইট ফর্ম অফ ভার্ব। তারপরে আবার প্যাসেজ আকারে কিছু এক্সাম্পল করবো আমরা। প্রথমে করবো সেন্টেন্স আকারে, এবং এরপরে প্যাসেজ আকারেও কিছু এক্সাম্পল করার চেষ্টা করব। সো আই হোপ দ্যাট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড the problems related to right form of verb or right use of verb. এই এক্সাম্পল গুলো আমরা আগেও করেছি, এখন আরেকবার করছি। সো আমি লাস্ট অফ অল বুঝাই দেওয়ার চেষ্টা করব, আর মাঝে মাঝে হয়তো তোমাদেরকে একটু ফিডব্যাক নিব। যে কাউকে যে কোনো সময় আমি আনমিউট করতে বলতে পারি, সে আনমিউট করবে এবং আমাকে এটার ব্যাখ্যা সহ বুঝিয়ে দিবে। আমি যে ব্যাখ্যাটা বলছি সেটা হয়তো আমি তোমাকে আবার জিজ্ঞাসা করবো। সো সবাই একটু ধৈর্য ধরে, পরিপূর্ণ মনোযোগের সাথে, এবং অ্যাটেনশন, উইথ কমপ্লিট অ্যাটেনশন, উইথ ইউর পেপার পেন্সিলস। অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, তা না হলে ক্লাস হবে না। এই ক্লাসটা কোনো কাজেই লাগবে না যদি শুধুমাত্র তুমি শুনতে থাকো, আর কিচ্ছু হবে না। যদি খাতা কলম নিয়ে না লেখো এবং পরিপূর্ণ মনোযোগ দিয়ে না শোনো, এই ক্লাসটা করার কোনো মানে হয় না। ইটস বেটার ইউ গো অ্যান্ড স্লিপ, তার চেয়ে বরং যদি ঘুমাও, তাও কিছুটা কাজে লাগবে। সো গেট রেডি। সকলেই ক্যামেরা অন করে খাতাপত্র নিয়ে বসে ক্লাস করব, এবং সাথে সাথে লিখে ফেলবো। পুরো উত্তর লিখবো, মানে পুরো বাক্যটা সহ লিখবো। শুধু আনসার লেখাটা মনে হয় আমাদের জন্য ঠিক হবে না। আর যদি লিখতে চাও, যদি কারো মনে হয় যে আমার লেখা খুব স্লো, আমি এত দ্রুত লিখে শেষ করতে পারবো না, অন দ্যাট কেস ইউ ক্যান রাইট দ্য আনসার্স, বিকজ দিস কোশ্চেন্স আর অন ইয়ার বুক। এই কোশ্চেন গুলো তোমার বইও আছে। সো আমার মনে হয় আমরা সকলেই বুঝতে পেরেছি। নাও উই আর গোইং টু স্টার্ট। ফার্স্ট ওয়ান, ইল নিউজ রানস ফাস্ট। এখানে ব্যাখ্যাটা হচ্ছে এই, যে নিউজ একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে উত্তর হবে রানস। আমি আনসারটা লিখবো না, তোমরাই লিখবা। আমি যে কাউকে যে কোনো সময় ডেকে জিজ্ঞেস করতে পারি, বলে এটার আনসার কি, বলেছি কেন বলেছি, কি হয়েছে, ব্যাখ্যাটা কি, ব্যাখ্যা সহ বলো। আমি আনসার বলে যাচ্ছি, ব্যাখ্যা বলে যাচ্ছি। ইউ উইল রাইট ডাউন অ্যান্ড ইউ উইল মেক ইউর নোট বাই ইয়োর সেলফ। আমি মাঝে মাঝে তোমাদেরকে ডেকে জিজ্ঞেস করবো যে বলো এটার আনসার কি বলেছি এবং কেন বলেছি, কেন হয়েছে। The first one is ill news runs fast, because news মনে রাখবো, news একটা uncountable noun. That means uncountable noun মানে সিঙ্গুলার। আর যেহেতু সে সিঙ্গুলার, তারপরে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করতে হয়। সো আমরা লিখবো ill news runs fast. নাম্বার টু, a good student। যেহেতু একটা গুড স্টুডেন্ট মানে একটা ভালো স্টুডেন্টের কথা বলা হচ্ছে, তাহলে একটা ভালো স্টুডেন্ট মানে একজন, মানে সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার, তার মানে এরপর আমরা ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করতে পারি। সো দ্য রাইট আনসার উইল বি মেক্স। A good student makes notes of himself, of his own. একজন ভালো শিক্ষার্থী তার নিজের নোট সে নিজেই তৈরি করে। দ্য ব্রেভ নেভার ফিয়ার ডেথ। এবার প্রশ্ন হচ্ছে, এখানে ফিয়ার এর সাথে আমরা এস যুক্ত করব না। কেন? কারণ দ্য ব্রেভ মানে সাহসীরা। দুনিয়াতে সাহসী ব্যক্তি নিশ্চয়ই একজন না, অসংখ্য ব্যক্তি আছে যারা সাহসী। এটা মনে রাখবো, দ্য ব্রেভ, দ্য পোর, দ্য রিচ, এগুলো প্লুরাল নাউন। তার মানে একজনকে না, অসংখ্য মানুষকে বোঝায়। তো দ্য ব্রেভ নেভার ফিয়ার ডেথ, এখানে ফিয়ারটাই সঠিক আনসার। নো এস বা ইয়েস, নো পাস্ট ফর্ম, নাথিং উইল বি চেঞ্জড। সো নাম্বার থ্রি, দ্য কারেক্ট আনসার ইজ দ্য ব্রেভ নেভার ফিয়ার ডেথ। নাম্বার ফোর, ম্যান এমব্রেসেস ডেথ, অথবা ম্যান মাস্ট এমব্রেস ডেথ। দুইটা আনসার, খুব মন দিয়ে শুনবো। দুইটা আনসার এখানে। ম্যান এমব্রেসেস ডেথ, মানুষ মৃত্যুবরণ করে, এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করলে আমরা চিরন্তন সত্য বাক্য, তাই প্রেজেন্ট ইনডিফিনিটে করতে পারি। আর যেহেতু ম্যান সিঙ্গুলার, তাই এরপরে এস বাই এ যুক্ত করব।
আর যদি আমরা করতে চাই যে মানুষকে অবশ্যই মৃত্যুবরণ করতে হয়, সেই অর্থে আমরা মাস্ট ব্যবহার করতে পারি মোডাল ভার্ব। যেহেতু মোডাল ভার্ব মাস্ট, তারপরে আর এস বা এস যুক্ত করা যাবে না, সো আমরা ব্যবহার করব ম্যান মাস্ট এমব্রেস ডেথ। দুইটার মধ্যে যে কোনোটা লিখতে পারো, ম্যান এমব্রেসেস ডেথ অথবা ম্যান মাস্ট এমব্রেস ডেথ। মানুষকে অবশ্যই মৃত্যুবরণ করতে হয়। নাম্বার 5, এটা নিয়ে অনেক কনফিউশন থাকবে, সেটা হচ্ছে ম্যান ইজ বর্ন ফ্রি। এবার প্রশ্ন হচ্ছে কেন ইজ বর্ন হবে, সেটার ব্যাখ্যাটা হচ্ছে এই, যে মানুষ যখন জন্মগ্রহণ করে, এই কাজটা, জন্মগ্রহণ করার যে কাজ, সেটা কখনোই অ্যাক্টিভ না, মানে মানুষ চাইলেই পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে না, বরং তাকে জন্ম দেওয়া হয়। তো আমরা জানি প্যাসিভ ভয়েস হচ্ছে সেই কাজ, যে কাজ দ্বারা কোনো কিছু করা হয়, এরকম অর্থ বোঝায়। সো এই যে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে, সেই কাজটা তার নিজের ইচ্ছায়, সে স্বেচ্ছায় করতে পারে না, চাইলেই করতে পারে না, বরং তাকে জন্ম দেওয়া হয়। তো এই কাজটা যেহেতু প্যাসিভ ফর্ম, প্যাসিভ অর্থ, তাই আমরা প্যাসিভ ভয়েসে করব। প্রথমে সাহায্যকারী ভার্ব লিখবো অ্যামিজার, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেহেতু ম্যান সিঙ্গুলার তাই আমরা বলেছি ম্যান ইজ। বিয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে বর্ন, ম্যান ইজ বর্ন ফ্রি। সঠিক উত্তর লিখে নাও, ম্যান ইজ বর্ন ফ্রি। কারো কোনো কনফিউশন থাকলে সে পরে রেজ ইউর হ্যান্ড অপশন দিবে। একসাথে আমি 10টা বা 12টা কমপ্লিট করবো, তারপরে তোমাদেরকে বলার অপশন দিব, কিন্তু অনলি ইফ ইউ হ্যাভ কনফিউশন। আমি 10টা কমপ্লিট করি, এরপরে দিচ্ছি। তাহলে ম্যান ইজ বর্ন ফ্রি, ম্যান বিয়ার্স লেখার কোনো সুযোগ নাই, ম্যান ইজ বর্ন, এটা প্যাসিভ ভয়েসেই করতে হবে। প্যাসিভ ভয়েস ছাড়া এটা করার সুযোগ নাই, কারণ মানুষ পৃথিবীতে চাইলেই চলে আসতে পারে না, তাকে জন্ম দেওয়া হয়। দ্যাট মিনস এটা প্যাসিভ ভয়েস। ম্যান ইজ বর্ন ফ্রি। নাম্বার 6 নিয়েও অনেকের কনফিউশন থাকে, সেটা হচ্ছে ম্যাঙ্গো। তাহলে ম্যাঙ্গো রাইপ নাকি রাইপস নাকি ডাজ নট রাইপ? এবার প্রশ্ন হচ্ছে, আমরা নিজেকেই প্রশ্ন করি যে আম কি শীতকালে পাকে নাকি পাকে না? আম পাকে গ্রীষ্মকালে, দ্যাট মিনস আম শীতকালে পাকে না। তো এই বাক্যটা যদিও আমরা নেগেটিভ করার জন্য কোনো ক্লু পাচ্ছি না, কিন্তু আমাকে বুঝতে হবে বাক্যের মিনিং। সো আম যদি বলি যে আম শীতকালে পাকে, তাহলে ঘটনাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। আম শীতকালে পাকে না, বরং আম পাকে কখন? গ্রীষ্মকালে। সো আম, ম্যাঙ্গো ডাজ নট রাইপ ইন উইন্টার। ডাজ নট, কেন? ম্যাঙ্গো যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব আকারে আমাদের ডাজ নট ব্যবহার করতে হবে। ম্যাঙ্গো ডাজ নট রাইপ ইন উইন্টার। আমি কিন্তু অনেক স্লো বলতেছি, এর মানে তোমরা কিন্তু লেখার সুযোগ পাচ্ছ। ইউ ক্যান রাইট দ্য ফুল সেন্টেন্স ইফ ইউ ওয়ান্ট। যদি মনে করো যে না, আমার লেখা খুব স্লো, আমি লেখা শেষ করতে পারছি না, দ্যাট কেস ইউ ক্যান রাইট দ্য আনসার। তো ম্যাঙ্গো ডাজ নট রাইপ ইন উইন্টার। নাম্বার 7, ইট। ইট যেহেতু সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার, তাই আমরা এরপরে এস যুক্ত করবো, রেইনস। ইট রেইনস ডিউরিং রেইনি সিজন। বর্ষাকালে বৃষ্টি হয়, এটাই স্বাভাবিক। সো এটা সাধারণ একটা সত্য কথা যে বর্ষাকালে বৃষ্টি হয়, তাই আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে করেছি। ইট রেইনের পরে দিয়েছি রেইনস। ইট রেইনস ডিউরিং দ্য রেইনি সিজন। নাম্বার 8, when you came in, তুমি যখন এসেছিলে, তখন আমি লিখছিলাম। মানে ওই কাজটা আমার চলমান ছিল, তুমি যখন আসলা তখন আমি লেখার কাজটা চলমান ছিল। মনে রাখবা, ওয়েন যুক্ত বাক্যে সাধারণত একটা অংশে পাস্ট ইনডিফিনিট হলে অন্যটায় পাস্ট কন্টিনিউয়াস হয়। আমরা লিখবো আই ওয়াজ রাইটিং। when you came in, I was writing. নাম্বার 8 এর আনসার হচ্ছে when you came in, I was writing. নাম্বার 9,
এখানে একটা শব্দ আছে মান্থ এগো, মানে 1 মাস আগে। আমরা পড়েছি যে এগো শব্দ থাকলেই সেটাকে আমরা পাস্ট টেন্সে করি বা পাস্ট ইনডিফিনিট, যেমন মান্থ এগো, আওয়ার এগো, লং এগো, এগুলো পাস্ট টেন্স। তো যেহেতু পাস্ট, তাই ভার্বের পাস্ট ফর্ম বসবে, বলতে হবে দে কেম হিয়ার আ মান্থ এগো। কামের পাস্ট ফর্ম কেম, CAME, কেম। দে কেম হিয়ার আ মান্থ এগো। নাম্বার 10, উই ফিনিশের পাস্ট ফর্ম হচ্ছে ফিনিশড। উই ফিনিশড আওয়ার সাপার হাফ অ্যান আওয়ার এগো। যেহেতু এগো দিয়েছে, আমরা এটাকে পাস্ট টেন্সে করছি। উই ফিনিশড আওয়ার সাপার হাফ অ্যান আওয়ার এগো। উই ফিনিশড আওয়ার সাপার হাফ অ্যান আওয়ার এগো। নাম্বার 11, হি হ্যাজ নট রিটেন টু মি সিন্স। আমরা একটা নিয়ম করেছিলাম যে সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তো এটা হয় পাস্ট ইনডিফিনিট। এই বাক্যে সিন্স এর আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, যেমন এই যে হ্যাজ নট রিটেন দেখে চিনেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট আছে, বাট হবে পাস্ট ইনডিফিনিট। সো লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট। 11 নম্বরের সঠিক উত্তর হচ্ছে লেফট। লেফট মানে হচ্ছে LEFT, লেফট। তাহলে হি হ্যাজ নট রিটেন টু মি সিন্স হি লেফট হোম। নাম্বার 12, এখানেও একটা শব্দ আছে, সেটা হচ্ছে 2 উইকস এগো। আমরা জানি এগো মানে পাস্ট, সো আমরা এখানেও পাস্ট টেন্স ইউজ করব। সো দ্য রাইট আনসার উইল বি লেফট, LEFT, লেফট। মাই সার্ভেন্ট লেফট মি 2 উইকস এগো। সো দ্য রাইট আনসার অন 12 is left, LEFT, left. The same rule on the next rule is a week ago. তাহলে আমরা বলেছি এগো থাকলেই পাস্ট, সেটা মান্থ এগো হোক, উইক এগো হোক। তাহলে যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, আমরা গেটের পাস্ট ফর্ম লিখবো গট। My youngest brother got a new job a week ago. 14 নম্বরও একই কথা, সেটা হচ্ছে এখানেও a month ago আছে, দেখো a month ago মানেও তো পাস্ট, এগো মানেই পাস্ট। সো আমরা বাই এর পাস্ট ফর্ম লিখবো বোট, BOUGHT, বোট। I bought one like it a month ago. আমরা কিছুক্ষণ আগে একটা নিয়ম পড়েছি যে হোয়েন যুক্ত বাক্যের একটা অংশে পাস্ট ইনডিফিনিট থাকে, অন্যটায় পাস্ট কন্টিনিউয়াস থাকে, এরকম হয়। সো আমরা এখানে লিখবো আই ওয়াজ রিডিং আ বুক ওয়েন হি কেম ইন। যেহেতু কেম ইন এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে অন্যটা পাস্ট কন্টিনিউয়াস হবে। আই ওয়াজ রিডিং, তাহলে প্রথম বাক্য হবে পাস্ট কন্টিনিউয়াস, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। দ্য রাইট আনসার ইজ আই ওয়াজ রিডিং আ বুক ওয়েন হি কেম ইন। And the same rule for number 16. The sun was shining when we went out. যেহেতু এখানেও পাস্ট ইনডিফিনিট আছে when এর পরে, তাহলে আমরা এর আগেরটায় পাস্ট কন্টিনিউয়াস করব। The sun was shining. এখানে একটা কথা বলে দেই, শাইনিং বানানে যখন লিখবা তখন লাস্টের ইটা কিন্তু থাকবে না। এটা অনেকেই ভুল করবে। শাইনিং বানানে করার সময় লাস্টের ই থাকবে না, তখন আইএনজি করার সময় SHINING, শাইনিং। The sun was shining. The sun was shining when we went out. Number 17, he work এর past form হচ্ছে worked. কেন? কারণ এখানে yesterday বলে একটা শব্দ আছে। আমরা জানি yesterday শব্দটা অর্থই হচ্ছে অতীতকালকে বোঝায়। আমরা এটা পড়েছি যে কোনো বাক্যে ago, since বা long since, last night, last month, yesterday এগুলো থাকলে সিম্পল পাস্ট টেন্স হয়। সো সিম্পল পাস্ট যেহেতু হবে, তাই ওয়ার্ক এর পাস্ট ফর্ম হচ্ছে worked. He worked all day yesterday. Number 18 is a passive voice. Passive voice চেনার একটা উপায় আমাদের পড়েছিলাম এরকম, যে বাই প্লাস অবজেক্ট থাকে শেষে। এই যে বাই অল দেখে আমরা চিনেছি এটা প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস যেহেতু করেছি, তো এই অর্থে আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অ্যামিজার প্লাস V3 লিখি।
সো আ ক্রিমিনাল ইজ হেটেড, যেহেতু ক্রিমিনাল, এ ক্রিমিনাল, দ্যাট মিনস একজনকে বোঝাচ্ছে, এটা সিঙ্গুলার, এই কারণে সাহায্যকারী ভার্ব আকারে লিখবো ইজ। আর হেট হচ্ছে মেইন ভার্ব, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে হেটেড। আ ক্রিমিনাল ইজ হেটেড বাই অল। আ ক্রিমিনাল ইজ হেটেড বাই অল। বাই অল থাকার কারণে এটা আমরা প্যাসিভ ভয়েসে করেছি, এই কারণে এটা ইজ বা এমিজার প্লাস ভি থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এই গঠনে করতে হয়েছে। আমরা মনে রাখবো প্যাসিভ ভয়েস মানেই am is are প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নাম্বার 19, দ্য প্রিজনার্স। এটা অনেকে ভুল করে, লাস্ট নাইট দেখেই শুধু পাস্ট ইনডিফিনিট দিয়ে রাখে। ওয়াসিফুর রহমান, প্লিজ স্টপ ইট, আদারওয়াইজ আই উইল স্টপ ইউ। লাস্ট নাইট, লাস্ট নাইট শব্দটা দেখে আমাদের পাস্ট টেন্স মনে হতে পারে, ঠিক আছে এটা পাস্ট, কিন্তু এখানে আবার প্যাসিভ ভয়েসের ব্যবহার আছে। যদিও বাই নাই, কিন্তু তারপর এটা প্যাসিভ ভয়েস কেন? প্রিজনার্স মানে কারাবন্দী। এখন কারাবন্দী যারা থাকে তারা কি নিজের ইচ্ছায় কারাগারে যায়? কখনোই না। তো তাদেরকে কারাগারে পাঠানো হয়েছিল, তার মানে তারা নিজের ইচ্ছায় যায়নি, অন্য কেউ পাঠিয়েছে। তো এই যে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছিল, এটা একটা প্যাসিভ ফর্ম বা প্যাসিভ সেন্স। যেহেতু এটা প্যাসিভ সেন্স, প্যাসিভ ফর্ম, তাই আমরা এটা লিখবো প্রিজনার্স ওয়ার সেন্ট। দ্য প্রিজনার্স ওয়ার, যেহেতু প্রিজনার্স প্লুরাল ফর্মে আছে, তাই ওয়াজ না লিখে হবে ওয়ার। আর সেন্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সেন্ট, এস ই এন টি, এস ই এন টি, সেন্ট। দ্য প্রিজনার্স ওয়ার সেন্ট টু জেল লাস্ট নাইট। লাস্ট নাইট পাস্ট টেন্স থাকা সত্ত্বেও আমরা এখানে শুধু সেন্ট লিখতে পারবো না, কারণ এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কেন? কারণ কারাবন্দীরা বা কারাগারে যারা যায় তারা কেউ স্বেচ্ছায় নিজের ইচ্ছায় কারাগারে যায় না, বরং তাদেরকে কারাগারে পাঠানো হয়। তো কোনো কাজ কাউকে দিয়ে করানো হয় বা কাউকে কারো মাধ্যমে এটা করানো হয়, এটাকে আমরা প্যাসিভ ভয়েস বলে থাকি। নাম্বার 20, 20 পর্যন্ত বলার পরে আমি একটা ব্রেক দিব তোমাদের, তোমাদের কারো কোনো কনফিউশন থাকলে সেক্ষেত্রে বলতে পারবা। মানি, যেহেতু একটা সিঙ্গুলার সাবজেক্ট, মনে রাখবো মানি, টাইম, ডিস্টেন্স, এরা কাউন্টেবল না, এটা আনকাউন্টেবল, এরা সিঙ্গুলার সাবজেক্ট হয়, তাই এরপরে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করতে হয়। মানি বিগেটস মানি। বিগেট, এটা ভার্ব, তার সাথে এস যুক্ত করবা, বিগেটস। মানি বিগেটস মানি। তো এই এক্সাম্পল গুলো খুব ভালো করে করো, আমার মনে হয় এই এক্সাম্পল গুলো থেকেই পরীক্ষা আসতে পারে, যেহেতু হাফ ইয়ারলি সিটি পরীক্ষায় আমরা যে এক্সাম্পল গুলো পেয়েছি সেগুলো এই এক্সাম্পল থেকেই ছিল। এগুলো তোমাদের বইয়ের এক্সাম্পল, বইয়ের যে এক্সারসাইজ গুলো ছিল সেখানেই আছে এগুলা। আর এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় সিটি পরীক্ষার প্রশ্ন কিন্তু ছিল, তিনটা যে ছিল সেটা এখান থেকে হুবহু দিয়েছিল। and I believe in this exam this thing will repeat. সো আমরা 20 পর্যন্ত করেছি, 20 পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ রেজ ইউর হ্যান্ড। আচ্ছা, আমি প্রথমে জয়েন করতে পারি নাই স্যার, এই জন্য প্রথম তিনটা মিস করেছি, এই ধরনের কথা বলা লাগবে না, কারণ হচ্ছে আমি এটা রেকর্ড করে রাখছি, সেটা তোমরা প্রথম ভিডিও দেখে করতে পারবা। বাট যতটুকু শুনেছো, এইখানে কোনো কনফিউশন থাকলে সেটা বলো। স্যার 20 নাম্বারটা আবার বলবেন? 20 নম্বরে বিগেটস এস যুক্ত হবে, মানি বিগেটস মানি, মানি থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে এস বাই এ যুক্ত হবে। আর কোন কোনটা আছে যেটা থাকলে এস বাই এস যোগ করতে হয়? অনেক আছে দুনিয়াতে, অসংখ্য থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট আছে, যেগুলো দ্বারা একজনকে বোঝায় বা যেগুলো অগণিত, যেগুলা গুণে শেষ করা যায় না, তাদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। এগুলাই সিঙ্গুলার সাবজেক্ট। জি স্যার। হ্যাঁ, সিফাত, সিফাত কি বলতে চাও বলো, শুধু প্রশ্ন, অনলি ইফ ইউ হ্যাভ কোশ্চেন। স্যার কিন্তু স্যার 18 আমি, নাম্বারটা, 18 হ্যাঁ, নাম্বারটা আরেকবার বুঝাবেন? 18 নম্বরটা প্যাসিভ ভয়েস, এই যে বাই প্লাস অল, প্যাসিভ ভয়েস, বাই দেখে চেনা যায়, এটা প্যাসিভ ভয়েস। যেহেতু প্যাসিভ ভয়েস, তাই আমাদের অ্যামিজার বা ওয়াজার এর পরে ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। আর ক্রিমিনাল একজনকে বোঝায়, তাই ইজ, আর Hate, এরপরে হেইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে হেইটেড। hated, জি স্যার। আর স্যার 5 নাম্বারটা? 5 নম্বরেও প্যাসিভ ভয়েস, ম্যান ইজ বর্ন ফ্রি, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করা মানুষ চাইলেই করতে পারে না, মানুষকে জন্ম দেওয়া হয়, এটাও প্যাসিভ ভয়েস। যদিও এখানে বাই নাই, বাই থাকলেই প্যাসিভ ভয়েস হবে এমন কোনো কথা না। একটা একটা উপায় প্যাসিভ ভয়েস চেনার, একটা উপায় হচ্ছে বাই প্লাস অবজেক্ট থাকে।
এছাড়াও কোনো কাজ কাউকে দিয়ে করানো হয় এরকম অর্থ বোঝাইলে সেটাকে প্যাসিভ ভয়েস বলা হয়। জি স্যার, থ্যাংক ইউ। তাহলে ম্যান ইজ বর্ন ফ্রি। আই হোপ এখানে সমস্যা থাকার কথা না। আমি এত বিস্তারিত করে ব্যাখ্যা করে বললাম, তোমাদের যদি মনোযোগ থাকে তাহলে সমস্যা থাকার প্রশ্নই আসে না। বাট ইফ ইউ আর নট অ্যাটেন্টিভ ইউ উইল ফাইন্ড মেনি প্রবলেম। লিসান, কি সমস্যা বলো? স্যার 20 নম্বরের ব্যাখ্যাটা এভাবে দেওয়া যায় না যে স্যার মানি তো স্যার আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন আমরা সবসময় সিঙ্গুলার ধরি। তো স্যার সিঙ্গুলার আমি তো হিসেবে সেটাই বিগিন। বলেছি। আমি কি অন্য কিছু বলেছিলাম নাকি? আমি তো সেটাই বলেছিলাম বন্ধু। ওকে স্যার। শুনতে হবে ভালো করে, হ্যাঁ, মন দিয়ে শুনতে হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। চলে আসি পরেরটাতে। 21। আর যদি প্রবলেম থাকেও তোমরা এটা আবার আমি রেকর্ড করে রাখছি, এটা ভিডিও দিয়ে দিব ক্লাস, তখন দেখে নিও। এত প্রত্যেকটা নিয়ে যদি প্রশ্ন হয় তাহলে আমাদের এটা ক্লাস শেষ করতে করতে আজকে রাত 12টা একটা বাজে যাবে। সো the recorded class is being recorded, so recorded version you will get on the your group, গ্রুপে দিয়ে দিব আমি এটা। তো কারো কোনো নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে সেখান থেকে দেখে নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। নাও we are moving to the next one, the industrious. The industrious মানে অনেকজন, এটা একজনকে বোঝায় না। ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে পরিশ্রমী না। পরিশ্রমী তো দুনিয়াতে একজন মানুষ না, অসংখ্য মানুষ আছে যারা পরিশ্রমী। তো এটা প্লুরাল নাউন, আর এই কারণেই এরপরে এস বাই এস যুক্ত করার সুযোগ নেই। যা আছে তাই থাকবে, ইন্ডাস্ট্রিয়াস শাইন ইন লাইফ। পরিশ্রমীরা জীবন উন্নতি করে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে করতে হবে কারণ এটা সবসময় সত্য কথা। আর ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী একজন না, দুনিয়াতে অসংখ্য পরিশ্রমী মানুষই আছে। তো যেহেতু অসংখ্য পরিশ্রমী মানুষ বা প্লুরাল নাউন এটা, তাই এটাকে আমরা এস বাই এস যুক্ত করতে পারি না, মেইন ভার্বটাই থাকবে। দ্য ইন্ডাস্ট্রিয়াস শাইন ইন লাইফ। দ্য রাইট আনসার ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াস শাইন ইন লাইফ। মনে রাখবা জাস্ট থাকলে হয় প্রেজেন্ট পারফেক্ট, এটা আমরা পড়েছি। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, সো ফার, এগুলো হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো যেহেতু এখানে জাস্ট আছে, আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট করব। প্রেজেন্ট পারফেক্ট করার জন্য আমাদের হ্যাভ বা হ্যাজ লাগবে। হি এর সাথে হ্যাজ বসবে, তাহলে হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, বা হি জাস্ট হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। মূলত জাস্টটা মাঝখানে দেখার নিয়ম। তাহলে হি হ্যাজ জাস্ট ফিনিশড হিজ ওয়ার্ক, এটা হলো প্রকৃত আনসার। এটা আমরা আগেও বলেছি, অসংখ্যবার বলেছি। আর তারপরেও শুধু জাস্ট যদি এখানে লেখা থাকে সমস্যা নেই, হ্যাজ ফিনিশড লিখলেই নাম্বার পাবা। তাহলে হি জাস্ট হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। তবে গ্রামাটিক্যাল রুল অনুযায়ী জাস্টটা এখানে দুইটা ভার্বের মাঝখানে বসে, হ্যাজ এবং ফিনিশড এর মাঝখানে বসবে। তাহলে হি হ্যাজ জাস্ট ফিনিশড হিজ ওয়ার্ক। দ্য রাইট আনসার ইজ হি হ্যাজ জাস্ট ফিনিশড হিজ ওয়ার্ক। নাম্বার 23, হি স্টপড ওয়ার্ক when he was tired. সে কাজ করা বন্ধ করে দিয়েছিল যখন সে ক্লান্ত ছিল। যেহেতু কাজ করা স্টপ করে দিয়েছে, এটা পাস্ট ইনডিফিনিট। যদি এটা কাজ করা স্টপ না করে চলমান থাকতো তাহলে কন্টিনিউয়াস করতাম, কিন্তু কাজ তো বন্ধ। বন্ধ মানে স্টপ হয়ে গেছে, কাজ শেষ হয়েছে। তাহলে হি স্টপড ওয়ার্ক when he was tired. হি স্টপড ওয়ার্ক when he was tired. স্টপ মানে ডাবল পি ইডি যুক্ত করবো, স্টপড। তারপরে হি অলওয়েজ, ফিনিশের জায়গায় হবে ফিনিশেস। যেহেতু হি একটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই এরপরে এস বাই এস যুক্ত করতে হবে। হি অলওয়েজ ফিনিশেস হিজ ওয়ার্ক অন টাইম। হি অলওয়েজ ফিনিশেস হিজ ওয়ার্ক অন টাইম। তারপরে নাম্বার 25, হি ইজ লেজি। সে অনেক অলস। যেহেতু সে অলস তাই সে অনেক বেশি উপার্জন করতে পারে না। হি ডাজ নট, নট যেহেতু কোনো বাক্যে একা বসতে পারে না, তাই সাহায্যকারী ভার্ব বাক্যে আমাদের ডাজ আনতে হবে। হি ডাজ নট আর্ন মাচ। হি এর সাথে ডাজই বসে, তাই ডাজ আনিয়েছি আমরা। হি ডাজ নট আর্ন মাচ। সো 25 হচ্ছে হি ইজ লেজি, হি ডাজ নট আর্ন মাচ। 26, হি ভিজিটেড সুন্দরবন, হি স মেনি অ্যানিমালস। যেহেতু সে সুন্দরবনে গিয়েছিল, সে অনেক কিছু দেখেছে, সেই অর্থে আমরা সি এর পাস্ট ফর্ম লিখেছি স। হি স মেনি থিংস। সে সুন্দরবনে গিয়েছিল এবং অনেক কিছু দেখেছিল। তাহলে হি ভিজিটেড সুন্দরবন, হি স মেনি থিংস। সি এর পাস্ট ফর্ম হচ্ছে স। ডোন্ট কিপ দ্য ডোর ওপেন, কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। এর নিয়মটা মনে রাখবা যে বাক্যের শুরুতে যদি ইম্পারেটিভ বাক্য থাকে, যদি দুইটা বাক্য থাকে তার প্রথমটা ইম্পারেটিভ হয়,
তাহলে পরেরটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রথম বাক্যটা যদি ইম্পারেটিভ হয়, পরের বাক্যটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই কারণেই আমরা লিখবো কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। ডোন্ট কিপ দ্য ডোর ওপেন, কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। 28, মিসেস হক হ্যাজ brought a box. মিসেস হক একটা বক্স নিয়ে এসেছে। যেহেতু সে নিয়ে এসেছে, সে এটা টেবিলের উপর রাখে বা রেখেছে, তাহলে হি হ্যাজ পুট অথবা শি পুটস ইট অন দ্য টেবল। পুটস অথবা হ্যাজ পুট, সে থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা এখানে পুটস এস যুক্ত করতে পারি। অথবা সে রেখেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সে অর্থে হ্যাজ পুট ইট অন দ্য টেবল, সেটাও লিখতে পারি। সো দেয়ার আর টু অপশনস, হ্যাজ পুট অথবা শুধু পুটস। হিজ গ্র্যান্ডফাদার ডাই এর পাস্ট ফর্ম হচ্ছে ডাইড। দাদা যেহেতু মারা গিয়েছে, সে অর্থে আমরা এটাকে সিম্পল পাস্টে করেছি। ডাই এর পাস্ট ফর্ম ডাইড এট দ্য এজ অফ 80, 80 বছর বয়সে মারা গিয়েছে। সো হিজ গ্র্যান্ডফাদার ডাইড এট দ্য এজ অফ 80। 30, হি, টেল এর পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড। হি টোল্ড মি অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট। সে আমাকে ঘটনাটা সম্পর্কে বলেছিল। এখন প্রশ্ন আসতে পারে, স্যার এখানে টেলস লিখলে হয় কিনা? বলা যায়, কিন্তু সে তো আমাকে দুর্ঘটনার কথা প্রতিদিন বলে না। প্রেজেন্ট টেন্স তো আমরা সেই কাজকে বুঝি যে ঘটনা সাধারণত রেগুলারই কাজ, রেগুলার হয়, প্রতিদিন হয়, প্রতিনিয়ত হয়। তো সেই অর্থে আমরা এটাকে পাস্ট টেন্সে করবো, সেটাই ভালো। সো টেলের পাস্ট ফর্ম টোল্ড লিখবো, দ্যাট উইল বি বেটার। হি টোল্ড মি অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট। 31, হি গ্রু ভেজিটেবল লাস্ট ইয়ার। যেহেতু লাস্ট ইয়ার আছে, এটাকে আমরা পাস্ট টেন্সে করবো। সো গ্রো এর পাস্ট ফর্ম হচ্ছে গ্রু, GREW, গ্রু। হি গ্রু ভেজিটেবলস লাস্ট ইয়ার। আমি কিছুক্ষণ আগে একটা নিয়ম বলেছি যে প্রথম বাক্যে যদি ইম্পারেটিভ বাক্য থাকে, পরের বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। সো সেম রুল এখানে 32 নম্বরে পাচ্ছি। ডোন্ট ডিস্টার্ব হিম বা ডোন্ট ডিস্টার্ব মি, এটা একটা ইম্পারেটিভ বাক্য। তাহলে পরের বাক্যটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব। আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক। ডোন্ট ডিস্টার্ব মি, আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক। সেম রুল, হারি আপ, এটা একটা ইম্পারেটিভ বাক্য, তাড়াতাড়ি করো। এভরিবডি ইজ ওয়েটিং। সো আমরা প্রথম বাক্যটা যদি ইম্পারেটিভ বাক্যে পাই, পরের বাক্যটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্যাটস ওয়াই এভরিবডি ইজ ওয়েটিং ফর ইউ। এভরিবডি ইজ ওয়েটিং ফর ইউ। প্রথম বাক্যটা ইম্পারেটিভ, মানে পরেরটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই কারণে হবে এভরিবডি ইজ ওয়েটিং ফর ইউ। 34, আই ওয়াজ স্লিপিং while he was driving। অথবা চাইলে এখানে তোমরা করতে পারো আই স্লেপ্ট while he was driving। যখন সে গাড়ি চালাচ্ছিল, আমি তখন ঘুমিয়েছিলাম। সো দুটাই করা যায়, পাস্ট টেন্স ইনডিফিনিটও করা যায়, পাস্ট কন্টিনিউয়াসও করা যায়। while যুক্ত বাক্যের দুই অংশেই পাস্ট কন্টিনিউ, দুই অংশেই পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, অথবা একটা অংশে পাস্ট ইনডিফিনিট, অন্যটায় পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। তাহলে আই ওয়াজ স্লিপিং while he was driving। নাম্বার 35, as he was tired। যেহেতু as তার মানে একটা কমপ্লেক্স বাক্য, কমপ্লেক্স বাক্যেও দুই অংশে একই ধরনের টেন্স হয়। দুই অংশেই হয়তো পাস্ট হবে, না হলে দুই অংশেই প্রেজেন্ট টেন্স হবে। সো অ্যাজ দিয়ে বুঝেছি এটা কমপ্লেক্স বাক্য। এই কারণে প্রথমটা পাস্ট টেন্স আছে বলে পরেরটাও আমরা পাস্ট টেন্সে করব। সো লিখবো হি টুক রেস্ট। অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, হি টুক রেস্ট। 36, হি ওয়াজ ড্রাইভিং ফাস্ট when the accident took place। যেহেতু প্রথমটায় আমরা কিছুক্ষণ আগে করেছি, when যুক্ত বাক্যের ক্ষেত্রে একটা অংশে পাস্ট ইনডিফিনিট, অন্যটা পাস্ট কন্টিনিউয়াস করা হয়, এটাই সাধারণত করা হয়। তো যেহেতু এখানে পরেরটা পাস্ট ইনডিফিনিট আছে, আগেটা আমরা করবো পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ ড্রাইভিং ফাস্ট when the accident took place। হি ওয়াজ ড্রাইভিং ফাস্ট when the accident took place। নাম্বার 37, মাই ফ্রেন্ড অফেন। অফেন দেখে এটা বুঝেছি প্রেজেন্ট ইনডিফিনিট।
সো আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি। মাই ফ্রেন্ড এর পরে হবে কামস। মাই ফ্রেন্ড অফেন কামস টু আওয়ার হাউস। মাই ফ্রেন্ড অফেন কামস টু আওয়ার হাউস। 38, এভরিবডি সিঙ্গুলার সাবজেক্ট, তাই ওয়ান্টের জায়গায় হবে ওয়ান্টস। এভরিবডি ওয়ান্টস মানি। যেহেতু এভরিবডি একটা সিঙ্গুলার সাবজেক্ট, সেই অর্থে আমরা এটাকে ফার্স্ট সরি এস বাই এস যুক্ত করবো। হি ওয়ান্টস মানি। 39, আবারও পেয়েছি ওয়েন যুক্ত বাক্য। একটা অংশে পাস্ট ইনডিফিনিট আছে, হি কেম, তাহলে পরেরটা পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে when he came to my house I was reading। যখন সে আমার বাড়িতে আসলো তখন আমি পড়ছিলাম। I was reading। when he came to my house I was reading। 40, he always, যেহেতু অলওয়েজ দেখেছি আমরা, তার মানে বুঝেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট। he always আর he থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বাই এর যুক্ত করব। উত্তর হবে he always drives car very carefully। he always drives car very carefully। তো সাজিদ, কি সমস্যা? অনেকক্ষণ ধরে রেজের হ্যান্ড অপশন দিয়ে রাখছো, বলো। মিস্টার সাজিদ, Yes, sir. বলেন। স্যার 25 নাম্বারে যদি ক্যান নট আর্ন দেয় তাহলে কি হবে? হবে হবে, ডাজ নট এ ভালো, ক্যান নট দিলে করে। ওকে স্যার। আর হাম, কি সমস্যা, বলো। তো 23 নাম্বারটা কি হবে স্যার? বলি নেই আমি এটা? বলছেন স্যার। তাহলে তুমি লেখো নাই কেন? স্যার সাউন্ডটা অফ হয়ে গেছে। আচ্ছা, এটার জন্য আমি বলে দিয়েছি তো, এটা আমি গ্রুপে দিয়ে দিব। এটা ভিডিও করা আছে, তারপরে বলে দিচ্ছি স্টপড পাস্ট ফর্ম হবে STOPPED। এটা কি, এটার জন্য কেউ প্লিজ ইয়ে করবে না যে এটা কি হবে স্যার, এটা আমি লিখতে পারিনি, এটা যখন হয়েছে তখন আমি শুনতে পারি নাই। এটার জন্য কেউ প্লিজ রেজ ইউর হ্যান্ড অপশন দিও না, কারণ আমি এটার ভিডিওটা গ্রুপে দিয়ে দিব, তখন তুমি দেখে নিতে পারবা। কারণ আমাদের এখন অনেকগুলা বাকি, 120টা এক্সাম্পল করবো আমরা, মাত্র 40 নম্বরে আছি। সো উইল হ্যাভ টু বি ভেরি পেশেন্ট। সো যদি কেউ মিস করে যাও যে এটা স্যার আমি, আমার নেটওয়ার্ক ছিল না বা আমার সমস্যা হচ্ছে, আমি এটা শুনতে পারি নাই, এটা শুনতে পারো নাই, ভিডিওটা দিয়ে দিব, তখন দেখে নিও। বাট শুনেছো, বুঝো নাই, অন দ্যাট কেস ইউ ক্যান আস্ক। সো স্টপের পাস্ট ফর্ম হচ্ছে স্টপড। ইয়েস স্যার। ওকে, হ্যাঁ। তারপরে আমরা চলে যাই পরেরটাতে। 40 পর্যন্ত বলেছি, 40 পর্যন্ত আই হোপ স্যার দেয়ার আর নো 35 প্রবলেম। নাম্বারটা বলবেন? কিসে? 35 নাম্বারটা 35 নাম্বারটা কি হবে? উত্তর কি হবে? কি বলেছিলাম উত্তর, বলো তো। টুক বলছিলেন স্যার। টুক হবে, কারণ এটা পাস্ট টেন্সে হবে। এই যে এখানে প্রথমটা পাস্ট টেন্সে আছে, তাই পরেরটা পাস্ট টেন্সে করেছি। এই যে ওয়াজটা দেখে চিনেছি, এটা পাস্ট ইনডিফিনিট, তাই পরেরটাও হয়েছে পাস্ট ইনডিফিনিট। যেহেতু এটা কমপ্লেক্স একটা বাক্য, দুইটা বাক্য আছে আর কি এখানে, তাহলে প্রথম বাক্যটা পাস্ট ইনডিফিনিটে, তাহলে পরেরটাও পাস্ট ইনডিফিনিট। আর যদি ওয়েন থাকতো, ওয়েন এর ক্ষেত্রে আবার নিয়ম হচ্ছে যে প্রথমটা যদি একটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, অন্যটা পাস্ট কন্টিনিউয়াস হয়। যেহেতু এখানে ওয়েন নাই, তার মানে আমাদের ওই নিয়মটা ফলো করতে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা দুটো অংশ একই টেন্সে রাখবো। জি স্যার। আলিফ, কি সমস্যা, বলো। স্যার ওয়েনের নিয়মটা সাধারণত না স্যার? হ্যাঁ, সাধারণত ব্যতিক্রম আছে। ওয়েনটা সাধারণত পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস হয়, তবে এটারও ব্যতিক্রম আছে। ইংরেজিতে সব গ্রামারের সব রুলেরই ব্যতিক্রম আছে। কোনো রুল একবারে 100% পিওর না, সবটাতেই ঝামেলা আছে। ব্যতিক্রমকে বলা হয় এক্সেপশন। ইংরেজি বাংলা কোনো গ্রামারে কোনো রুলসেই 100% বলা যাবে না যে এটাই সব সময় হবে, সারা জীবন হবে। দেয়ার মাস্ট বি সাম এক্সেপশন। বাট অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেটাই আমরা রুল হিসেবে ব্যবহার করি, ওইটাই বেশি ফলো করি। ওকে, কোনো প্রবলেম আছে? আর কোনো সমস্যা থাকার কথা না। 41-এ চলে যাচ্ছে। 41 হচ্ছে মেনি ইয়ার্স এগো। মেনি ইয়ার্স এগো মানে পাস্ট, তাই না? মেনি ইয়ার্স এগো বলেছি, এগো মানেই পাস্ট। সো মেনি ইয়ার্স এগো, এটাও পাস্ট টেন্স হবে। ট্রাভেলের পাস্ট হচ্ছে ট্রাভেলড। ট্রাভেল বানান যখন লেখো তখন ডাবল এল ইডি যুক্ত করবা।
এল কিন্তু ডাবল এল হয়ে যাবে, খেয়াল করো। ট্রাভেল মানে ডাবল এল ইডি, ট্রাভেল। So many years ago, Sabina's grandmother traveled to Thailand. আচ্ছা, তারপরে 42, জাস্ট, যেহেতু জাস্ট শব্দটা আছে এটাকে আমরা করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সো জাস্ট থাকার কারণে আমরা লিখবো হ্যাঁ, আই হ্যাভ রিসিভড। তাহলে আই জাস্ট হ্যাভ রিসিভড, হ্যাভ এবং V3 রিসিভড। মনে রাখি জাস্ট থাকলে হয় প্রেজেন্ট পারফেক্ট, তাই আমরা এখানে করেছি আই হ্যাভ রিসিভড ইউর লেটার। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। সো আমরা এখানে আনসার হবে আই হ্যাভ রিসিভড। এখন যদি কেউ লিখতে চাও আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার, দ্যাট উইল বি দ্য বেস্ট আনসার। কারণ এটা গ্রামারের আরেকটা নিয়ম, ওই নিয়মটা তোমাদের আরেকটা অ্যাডভান্সড লেভেলে পড়ানো হয়। এই কারণে আমরা এটাকে এখন স্ট্রিক্টলি ফলো করছি না, বাট দেয়ার মাস্ট বি এ রুল যে যখন অ্যাডভার্ব বসে এই অ্যাডভার্ব গুলো আবার দুইটা ভার্বের মাঝখানে বসে। যেমন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এই অ্যাডভার্ব গুলো দুইটি ভার্ব, সাহায্যকারী ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসে। তাহলে হ্যাভ এবং রিসিভড, এটা দুইটা ভার্ব, তার মাঝখানে বসবে আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার। এটা হলো প্রকৃত আনসার। বাট যদি কেউ হ্যাভ রিসিভড লেখো তাও নাম্বার পাবা, যেটা অলরেডি আমরা পরীক্ষায় এরকম একটা এক্সাম্পল সিটি পরীক্ষায় এসেছে। নাম্বার 43, হি টেক্স এক্সারসাইজ এভরিডে। যেহেতু এভরিডে আছে মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। সো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি করি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি। এখানে আনসার হবে হি টেক্স এক্সারসাইজ এভরিডে। আবার আসলে দেখো অলওয়েজ, অলওয়েজ দেখে চিনেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট। সো আমরা এখানে লিখবো ইজ, বিভার্ব যেহেতু লিখেছে, বিভার্ব মানে আমি যা। সো এখানে লিখবো হি ইজ অলওয়েজ লেট ফর স্কুল, হি ইজ অলওয়েজ লেট ফর স্কুল। আবার দেখো পরেরটা টুডে আছে, টুডে মানেও প্রেজেন্ট ইনডিফিনিট। যেহেতু টুডে মানে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানেও আমরা ইজ ব্যবহার করবো যেহেতু সাবজেক্ট হচ্ছে ইট। সো ইট ইজ কোয়াইট কোল্ড টুডে, ইট ইজ কোয়াইট কোল্ড টুডে, এখানেও আমরা ব্যবহার করবো ইজ। এভরি মর্নিং, দ্যাট মিনস এভরি মর্নিং, প্রতিদিন করে মানে প্রেজেন্ট ইনডিফিনিট। সো আমরা এখানে লিখবো হি ওয়াকস, থার্ড পারসন সিঙ্গুলার। এভরি মর্নিং দেখে চিনেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট। সো হি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা লিখবো হি ওয়াকস। এভরি মর্নিং হি ওয়াকস ফর অ্যান আওয়ার। হোয়াট আর ইউ রাইটিং নাও, নাও মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা নিয়মটা একটু মনে রাখি, নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, এট দ্য মোমেন্ট, কারেন্টলি, ডে বাই ডে, ফ্রিকুয়েন্টলি, এগুলো, সরি ফ্রিকুয়েন্টলি না, ডে বাই ডে আর কন্টিনিউয়াসলি, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে নির্দেশ করে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে এমএজআর প্লাস আইএনজি। তো আমরা এখানে লিখবো হোয়াট আর ইউ রাইটিং নাও। সো রাইটের সাথে যখন আইএনজি করবা তখন লাস্টে এটা বাদ দিতে হবে, WRITING, রাইটিং। হোয়াট আর ইউ রাইটিং নাও। আচ্ছা, আমাকে এই নিয়মটা কে বলতে পারবে যে লাস্টে ইটা কেন বাদ যায়? এনিওয়ান? যখন আমরা রাইটিং লিখি আইএনজি করি তখন এর সাথে যে লাস্টে যে ইটা আছে এটা কেন বাদ যায়? এনিওয়ান, ক্যান ইউ, কে বলতে পারবে বলো তো? সে এই যে হ্যান্ড অপশন দাও, এটাকে রেখে নিচ্ছি আমি। এই যে রাইটের সাথে যে লাস্টের ইটা আছে এটা কেন বাদ যায়? বা আমরা এই যে কিছুক্ষণ আগে করলাম, হ্যাঁ, মুমতাহিনা তাসনিম বলেন। স্যার, এখানে এর আগে কনসোনেন্ট আছে, আর কনসোনেন্ট আইএনজি যোগ করতে হলে লাস্ট বাদ দিতে হবে। তোমার কথা বুঝতে পারলাম না, সরি। মানে তোমার নেটওয়ার্কের সমস্যা, এই কারণে কথা বুঝতে পারিনি। আচ্ছা, সাজিদ বলতে চাই, বলো। স্যার লাস্টের অক্ষরটার আগে যদি হচ্ছে কনসোনেন্ট থাকে তাহলে, কনসোনেন্ট থাকলে তাহলে এই ইটা উঠে যাবে, ভাওয়েল গুলো উঠে যাবে। আর যদি কনসোনেন্ট থাকে, উম, যদি আচ্ছা, হচ্ছে ভাওয়েল থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিয়মটা এরকম, সেটা হচ্ছে যে লাস্টের দুইটা, তিনটা শব্দ খেয়াল করতে হবে, তিনটা, ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, ভি, সি, ভি।
মানে লাস্টের তিনটা লেটারের মধ্যে একটা আছে ভাওয়েল, একটা কনসোনেন্ট, পরেরটা আবার ভাওয়েল, লাস্টেরটাও ভাওয়েল আর মাঝখানে শুধু কনসোনেন্ট। যদি এরকম হয় সেক্ষেত্রে আইএনজি করার সময় লাস্টের যে ভাওয়েল থাকে সেটা উঠে যায়। যেমন আমরা যখন রাইট শব্দটা লিখবো, দেখো WRITE, এই দেখো টি, এটা হলো কনসোনেন্ট, তার আগে আইটা ভাওয়েল, আবার ইটাও ভাওয়েল পরে। সো আগেও ভাওয়েল আছে, পরেও ভাওয়েল আছে, শুধু মাঝখানে কনসোনেন্ট। এই ক্ষেত্রে আইএনজি করার সময় এই লাস্টের ভাওয়েলটা থাকবে না, আইএনজি করার সময় এটা বাদ যাবে। আর একটা নিয়ম আছে, এটাকে বলা হয় CVC। এর মানে হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। এটার কারণে ডাবল হয়, ডাবল মানে কোনো লেটারকে দুইবার লিখতে হয়। যেমন এটার ব্যাখ্যা হচ্ছে, এটা একটা এক্সাম্পল হচ্ছে সুইম, SWIM। এই যে দেখো সুইম বানানোর ক্ষেত্রে কি হয়েছে, দেখো দুই পাশেই কনসোনেন্ট আছে, একটা হচ্ছে ডাব্লিউ, একটা হচ্ছে এম, মাঝখানে শুধু আছে ভাওয়েল। এই ক্ষেত্রে আইএনজি করার সময় এমটাকে ডাবল লিখতে হয়, এই কারণে সুইমিং বানানে ডাবল এম হয়। রানিং বানানে ডাবল এম হয় এই কারণে, সুইমিং, রানিং, হ্যাঁ, এই কারণে ডাবল এম হয় বা ডাবল এম হয়। তাহলে দুইটা শব্দ মনে রাখি, VCV। এই ক্ষেত্রে লাস্টের কনসোনেন্ট, লাস্টের ভাওয়েলটা বাদ যায় আইএনজি করার সময়। আর CVC, এই ক্ষেত্রে লাস্টের কনসোনেন্টটা ডাবল হয়। এটা একটা অন্য প্রসঙ্গে বলে রাখলাম, কারণ এটা আমাদের ভুল করি আমরা অনেক সময়, আমরা হয়তো আইএনজি করি কিন্তু নিয়মটা জানতাম না। বাট এখন একটু আশা করি জেনে নিলাম, আর অনেকেই এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো আবার একটু বলে দিই, লাস্টের তিনটা লেটারের মধ্যে একটা ভাওয়েল, শেষেরটাও ভাওয়েল, মাঝখানে একটা কনসোনেন্ট। যদি এরকম হয় সেক্ষেত্রে আইএনজি করার সময় লাস্টের যে লেটার ছিল, লাস্টের যে ভাওয়েলটা ছিল সেটা থাকবে না, এটা আইএনজি করার সময় উঠে যাবে। আর যদি এরকম হয় যে লাস্টের তিনটা লেটারের মধ্যে একটা কনসোনেন্ট, একটা ভাওয়েল, একটা কনসোনেন্ট, দুইটা কনসোনেন্ট আছে, তাহলে দুইটা কনসোনেন্ট যেহেতু আছে, আমরা দুইটা কনসোনেন্টের লাস্টের যে কনসোনেন্ট আছে এটাকে ডাবল করে দিব। এই কারণে সুইম বানানে হয়েছে সুইমিং, ডাবল এম। রানিং বানানে ডাবল এন হয় এই কারণে, খেয়াল করে দেখো রানিং বানানের ক্ষেত্রে কি হয়, এই যে রান, RUN, তার মানে আরটা কনসোনেন্ট, এনটা ভাওয়েল, দুইটা কনসোনেন্ট আছে, মাঝখানে একটা ভাওয়েল আছে, আইএনজি করার সময় লাস্টের কনসোনেন্টটা ডাবল হবে, রানিং। সো আই হোপ দ্যাট উইল বি ভেরি ক্লিয়ার টু ইউ। আচ্ছা, নেক্সট আমরা পরের এক্সাম্পলে চলে যাচ্ছি। সামি, কি সমস্যা? স্যার ডাব্লিউ তো সেমি ভাওয়েল, তাহলে আমরা কেমনে বুঝবো যে এটা ভাওয়েল না কনসোনেন্ট? সেমি ভাওয়েল ইজ নেভার এ ভাওয়েল। সেমি ভাওয়েল নাম বলা হয় কারণ হচ্ছে সে কি আসলে কনসোনেন্ট নাকি ভাওয়েল? তুমি তার পরিচয় যখন দাও তখন কি তাকে কনসোনেন্টের মধ্যে রাখো নাকি ভাওয়েলের মধ্যে রাখো? কনসোনেন্টের মধ্যে রাখি। কনসোনেন্ট, তার পরিচয় কনসোনেন্ট, তার পরিচয় কখনো ভাওয়েল না। সেমি ভাওয়েল বলে কিন্তু সে সেমি ভাওয়েল না। সেমি ভাওয়েল বলার মানে হচ্ছে তার উচ্চারণটা কিছুটা ভাওয়েলের মতো আসে, কিন্তু তার পরিচয় কি, বাবার নাম কি? কনসোনেন্ট। বলো। কনসোনেন্ট, তার মানে কনসোনেন্ট। আচ্ছা, আমরা চলে আসি নেক্সট ওয়ান। হ্যাভ ইউ, হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই হ্যাভ এর পরে হবে V3। হ্যাভ ইউ ফিনিশড ইওর ওয়ার্ক, হ্যাভ ইউ ফিনিশড ইওর ওয়ার্ক। তারপরে 20 years ago, এটাও পাস্ট টেন্স, এগো এগো থাকলে এটা পাস্ট হয়। সো এটা আমরা লিখবো ডাই এর পাস্ট ফর্ম ডাইড, হিজ ফাদার ডাইড 20 years ago। আর এখানে হ্যাভ ছিল তাই এরপরে V3 ব্যবহার করেছিলাম। এভাবে করে শব্দগুলো একটু মার্ক করে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। তোমরাও প্রয়োজনে বইয়ের মধ্যে এই শব্দগুলোকে মার্ক করে ফেলবা, যেগুলোকে আমি যে হাইলাইট করে দিচ্ছি বা আমি যেগুলোকে বোল্ড করে দিচ্ছি, তোমরাও তোমাদের বইয়ের এক্সাম্পল গুলোর মধ্যে এটা বোল্ড করে রাখতে পারো, তোমার মনে থাকবে, পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। অনেস্টি উইন্স ইন দ্য লং রান। অনেস্টি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, এরপরে আমরা এস বাই এর যুক্ত করেছি, উত্তর হচ্ছে অনেস্টি উইন্স। থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে এরপরে এস বাই এর যুক্ত হবে। অনেস্টি উইন্স ইন দ্য লং রান, সবশেষে সততার জয় হয়। নাম্বার 51, হোয়াট আর ইউ ডুইং। যেহেতু এখানে আর আছে, তাহলে আমি যার পরে ভার্বের সাথে আইএনজি করতে পারি আমরা, সেই অপশনটা আমাদের আছে। আর এর চলমান কাজও বোঝাচ্ছে, এই কারণে করবো হোয়াট আর ইউ ডুইং, ডু এর সাথে হবে আইএনজি ডুইং। হোয়াট আর ইউ ডুইং। ওয়ান্স, ওয়ান্স দেখে চিনে সেটা পাস্ট, যেহেতু পাস্ট তাই পাস্ট ফর্ম হবে লিভড, লিভের পাস্ট ফর্ম হচ্ছে লিভ। ওয়ান্স দে আর লিভড ইন। আবারও পেয়েছি ইজ, যেহেতু ইজ দিয়ে শুরু হয়েছে আবার ভার্ব আছে এর পরে, তাহলে এবার আমরা আইএনজি করবো।
কারণ এটা প্যাসিভ ভয়েস বোঝাচ্ছে না, প্যাসিভ ভয়েস হলে V3 হইতো, কিন্তু এটা প্যাসিভ ভয়েসের কোনো কাজ বোঝাচ্ছে না, তাই এটাকে আমরা এনজি করে দিব। ইজ হি সরি ইজ শি সিঙ্গিং আ সং, ইজ শি সিঙ্গিং আ সং। 54 মনে রাখবো, ক্যাটল মানে গবাদি পশু, গবাদি পশু মানে গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো সবগুলোকে বোঝায়। যেহেতু এটা অনেক সংখ্যায় তাই এটা প্লুরাল নাম্বার, তাই এরপরে আমরা বার বসাবো আর, ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। 55, ওয়ার আর ইউ লিভিং নাও, যেহেতু আর আছে এবং নাও আছে, দুইটাই কন্টিনিউয়াস টেন্স কে চেনা যায়। নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আবার এমিজার আছে এরপরে ভার্বের সাথে এনজি হবে। তাহলে ওয়ার আর ইউ লিভিং নাও, লিভের সাথে আইএনজি করার সময় লাস্টে কিন্তু ই বাদ যাবে, ওই যে সেম নিয়ম দেখো, আই ভি ই, তাহলে আই ভাওয়েল, আবার ভি কনসোনেন্ট, ই ভাওয়েল, দুইটা ভাওয়েল আছে, তার মানে লাস্টের ভাওয়েলটা বাদ যাবে। তাহলে ওয়্যার আর ইউ লিভিং নাও। হ্যাভ ইউ, সি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন, যেহেতু এখানে হ্যাভ আছে তার মানে এরপরে V3 বলবে, হ্যাভ ইউ সিন। 50 মাইলস, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম টাইম, ডিস্টেন্স এবং মানি এরা আনকাউন্টেবল নাউন, দ্যাট মিনস দে আর সিঙ্গুলার। যেহেতু 50 মাইলস এটা একটা আনকাউন্টেবল নাউন, এরপরে ভার্ব হবে সিঙ্গুলার, তাই হবে ইজ। 50 মাইলস ইজ আ লং ওয়ে। শি ইজ টিচিং হার স্টুডেন্টস, এখানে যেহেতু ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর একটা চিহ্ন আমরা পেয়েছি ইজ, তাহলে এরপরে ভার্বের সাথে আইএনজি করেছি টিচিং, শি ইজ টিচিং হার স্টুডেন্টস। মনে রাখবো টুমরো, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার এগুলো ফিউচার টেন্স কে বোঝায়। সুন, আর একটা শব্দ হচ্ছে সুন, ভেরি ইম্পর্টেন্ট। টুমরো, সুন, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার এগুলো ফিউচার বা ভবিষ্যতের কাজকে বোঝায়, তাই আমরা এটাকে ফিউচার টেন্সে করব। His father will go to London tomorrow. So the right answer will be will go. His father will go to London tomorrow. কেন লিখলাম? কারণ টুমরোটা ফিউচার টেন্স কে নির্দেশ করে। আর কি কি শব্দ ফিউচার টেন্স কে নির্দেশ করে সেটা মনে রাখবো, সুন, টুমরো, দ্য ডে আফটার টুমরো, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এই শব্দগুলো ভবিষ্যতের কাজ, যে কাজটা এখনো হয়নি হবে, এই কাজগুলোকে নির্দেশ করে, তাই এটাকে ফিউচার টেন্স করা হয়। হি ভিজিটস মি ওয়ান্স এ উইক, এখানে ওয়ান্স এ উইক মানে সপ্তাহে একবার, মানে এটা প্রতিনিয়ত করে, প্রতি সপ্তাহে সে একবার আসে, তার মানে এটা নিয়মিত কাজ। এই কারণে এটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে ভিজিটের সাথে আমরা এস যুক্ত করবো, ভিজিট। হি ভিজিটস মি ওয়ান্স এ উইক। সো উই হ্যাভ ডান 60, অলমোস্ট 50, মানে আমাদের হাফ অর্ধেক হয়েছে, আমাদের 120টা এক্সাম্পল আছে এই বইয়ের, বইয়ের 120টা এক্সাম্পল আমরা আজকে করা শেষ করবো ইনশাআল্লাহ। তার মধ্যে 60 উই হ্যাভ অলরেডি ফিনিশড। জুনায়েদের কি প্রবলেম? স্যার 59 নাম্বারে কি ইজ গোয়িং হয়? 59 নম্বরে ইজ গোয়িং হয়? হি ইজ গোয়িং টু লন্ডন টুমরো, এটার একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস কে ফিউচার টেন্সে ব্যবহার করা যায়, কিন্তু আমরা এটা করব না, যেহেতু টুমরো আছে আমরা কি ফিউচার টেন্সই করবো। স্যার যদি এটা পরীক্ষায় লিখি যে ইজ গোয়িং টু লন্ডন টুমরো তখন কি কাটবে? হি ইজ গোয়িং টু লন্ডন টুমরো এটার অর্থ হয়, কিন্তু আমরা গ্রামাটিক্যাল রুলসে যখন রাইট ফর্ম অফ ভার্ব আসবে এটা আমরা লিখবো না, উইল গো ইয়েস লিখবো। স্যার। হিজ ফাদার উইল গো টু লন্ডন টুমরো। সব ক্যান্সেল ছিল। জি রাফসান, কি সমস্যা? স্যার 57 নাম্বারটা একটু বুঝি না, একবার যদি বুঝিয়ে দিতেন। 50 মাইলস, এটা একটা আনকাউন্টেবল নাউন, মনে রাখবা টাইম, ডিস্টেন্স, ডিস্টেন্স মানে দূরত্ব, সময়, সময়, দূরত্ব এবং টাকা, এটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল মানে যেটা পরিমাপ করা যায়, গোনা যায় না। 50 মাইলস আমরা পরিমাপ করি, ডিস্টেন্সটা পরিমাপ করি, যে এখান থেকে অতটুকু 50 মাইলস, তাহলে এই যে ডিস্টেন্সটা পরিমাপ করলাম, দিস আর কল আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল এর ক্ষেত্রে আমরা ভার্ব সিঙ্গুলার বসাই, এই কারণে 50 মাইলস এর পরে ভার্ব বসেছে ইজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা নাম্বার 61-এ চলে যাচ্ছি, কারণ আমাদের এখনো অনেকগুলো বাকি, অলরেডি মাত্র অর্ধেকটা হয়েছে। So আমাদের আরো 60 এক্সাম্পলস করতে হবে, এই কারণে আমরা একটু ফাস্ট বলবো এখন। আর কারো প্রশ্ন থাকলে সে
শেষে ইয়ে করার যদি সুযোগ পাই দিব, আর না হলে ভিডিও দেখে নিব, কারণ আমি সবকিছু বলেছি, ইন ডিটেইলসে করার চেষ্টা করেছি। দ্য ডগ বার্কস, বার্কের সাথে এস যুক্ত করবো, বার্কস, কারণ দ্য ডগ মানে একটা ডগকে বোঝাচ্ছে, সিঙ্গুলার। দ্য ডগ বার্কস অ্যাট দ্য স্ট্রেঞ্জার্স, দ্য ডগ বার্কস অ্যাট দ্য স্ট্রেঞ্জার্স, বার্কের সাথে এস যুক্ত করবো, বার্ক। তারপরে নাম্বার 52, মাই ফ্রেন্ড অ্যান্ড আই, দ্যাট মিনস এখানে দুইজনকে বোঝাচ্ছে, মাই ফ্রেন্ড অ্যান্ড আই আর স্টুডেন্টস, আমার বন্ধু এবং আমি এক হচ্ছে শিক্ষার্থী, যেহেতু দুইজন তার মানে প্লুরাল নাম্বার। তাহলে মাই ফ্রেন্ড অ্যান্ড আই আর, যেহেতু মাই ফ্রেন্ড এবং আমি দুইজন, দ্যাট মিনস উই আর প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে আমরা ভার্ব বসাবো আর। আই স দ্য বয় সুইমিং, এটা ভেরি ইম্পর্টেন্ট রুল, এটা পরীক্ষা আসার মতো একটা গুরুত্বপূর্ণ নিয়ম, এটা গতবার পরীক্ষা আসছিল, অনেকে ভুল করেছে। এই যে আমরা একটা নিয়ম করেছিলাম যে কোনো বাক্যে যখন দুইটা ভার্ব থাকে তখন দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি করতে হয়। একটা হচ্ছে স, এই যে একটা ভার্ব স, আবার ব্র্যাকেটে যে দিয়ে দিয়েছে সেটাও একটা ভার্ব সুইম। তো যখনই দেখলাম বাক্যের সাবজেক্ট একটা কিন্তু ভার্ব দুইটা, এই ক্ষেত্রে সেকেন্ড ভার্বের সাথে আমরা আইএনজি করবো। সো সুইমের সাথে আইএনজি করলে হবে সুইমিং, আই স দ্য বয় সুইমিং। নাম্বার 64, ফ্রুটস, যেহেতু ফ্রুটস মানে প্লুরাল নাম্বার, এরপরে আমরা ভার্ব আকারে লিখবো আর, ফ্রুটস আর গুড ফর হেলথ, ফ্রুটস আর গুড ফর হেলথ, ফ্রুটস মানে অনেকগুলোকে বোঝাচ্ছে, একটাকে বোঝাচ্ছে না, তো আমরা এখানে লিখবো ফ্রুটস আর গুড ফর হেলথ। 65, হি নেভার টেলস আ লাই, হি নেভার, নেভার যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট কে বোঝায়, আবার হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা এরপরে এস বাই এর যুক্ত করবো, উত্তর হবে হি নেভার টেলস আ লাই, হি নেভার টেলস আ লাই। 66, মাই ফাদার অলওয়েজ, যেহেতু অলওয়েজটাও প্রেজেন্ট ইনডিফিনিট কে বোঝায়, আমরা এখানে লিখবো মাই ফাদার সিঙ্গুলার হওয়ার কারণে হেল্পের সাথে এস যুক্ত করবো, হেল্পস, মাই ফাদার অলওয়েজ হেল্পস দ্য পোর। তো অলওয়েজ একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চিহ্ন, যেহেতু মাই ফাদার একজন, তাই এরপরে আমরা এস যুক্ত করলাম, মাই ফাদার অলওয়েজ হেল্পস দ্য পোর। 67, ব্রেড অ্যান্ড বাটার, দুইটা সাবজেক্টকে বোঝাচ্ছে, ব্রেড অ্যান্ড বাটার। তো সেই ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে আর ব্যবহার করবো নাকি ইজ ব্যবহার করবো, কে বলবে বলো তো, রাফসান বলো তো। স্যার আর ব্যবহার করি। আর ব্যবহার করলে ভালো হয়, তাই না? আলিফ, স্যার ইজ, কেন? স্যার কারণ এখানে হচ্ছে ব্রেড এন্ড বাটার, কারণ এটা বোঝাচ্ছে যে পাউরুটি আর হচ্ছে বাটার, যেটা কিনা আমরা মানে একসাথে মিক্স করে খাই। এর একটা বিশেষ ব্যবহার হচ্ছে এই যে ব্রেড এন্ড বাটার যদিও দুইটা জিনিস, কিন্তু আমরা যখন খাই তখন তো একসাথে মিক্স করেই খাই, শুধু ব্রেড বা শুধু বাটার খাই, দুটা মিক্স করলে একসাথে যখন আমরা অ্যাডজাস্ট করে মিক্স করে খাই তখনই এটা আমার প্রিয় খাবার। এই জন্য এটাকে সিঙ্গুলার ইউনিট বলে মনে করা হয়, এই কারণে আমরা ভাবে এখানে সিঙ্গুলার ভাবে ব্যবহার করবো। তাহলে ব্রেড এন্ড বাটার ইজ গুড ফর হেলথ, আমরা এখানে শুধু স্যার করতে আমার একটা হচ্ছে কি, কোশ্চেন ছিল। বলো। স্যার 63 নাম্বারে শুধু টু সুইন দিলে হয় না? না, আইএনজি করবো। স্যার 63 নাম্বারে টু সুইন দিলে হয় না? আমি তো বললাম যে আইএনজি করতে হবে, টু সুইম করা যাবে না। টু সুইম লেখা যায়, সেটা অন্য ব্যবহার আছে, এটা এই নিয়ম না। এটা যে দুইটা ভার্ব আছে সেক্ষেত্রে আমরা দ্বিতীয়টার সাথে আইএনজি করবো। টু টু যদি ব্যবহার করতে হয় সেটা আবার নির্দিষ্ট কিছু ভার্ব আছে, সব ভার্বের পরে টু লেখা যায় না। এখানে সুইমিং ডাবল এমই দিতে হবে এবং আইএনজি করতে হবে। সো উই উইল নট টেক এনি মোর কোশ্চেন্স, আমরা এখন সরাসরি পরে এক্সাম্পল গুলো করবো। কোশ্চেন যদি নিতে থাকি সারা রাত চলে যাবে, মিলানো হবে না। তোমাদের প্রশ্ন অসংখ্য, অনেক প্রশ্ন, অযাচিত প্রশ্ন আছে, যেটা তুমি মনোযোগ দিলে শুনতে পারতো বাট শোনো না। আচ্ছা যাই হোক, তারপরেও যদি প্রশ্ন থাকে আই উইল টেক। আর আগে চেষ্টা করো, দেখো বুঝো শেষ পর্যন্ত, প্রয়োজনে আরেকবার ভিডিওটা দেখবা, তারপরে যদি প্রশ্ন থাকে আমাকে সরাসরি জিজ্ঞেস করবা। আমি এখন আর নিবো না, কারণ হচ্ছে আমাকে অনেক দূর যেতে হবে, মাত্র অর্ধেকটা গিয়েছি। আমাদের, লাভের পরে সিঙ্গুলার হচ্ছে, তাই এরপরে হবে লাভস, আমাদের লাভস হার চাইল্ড, যেহেতু মাদার সিঙ্গুলার এরপরে ভার্বের সাথে আমরা এস যুক্ত করবো,
A mother loves her child. I went to meet him. Where past form লিখবো went. I went to meet him. তার সাথে দেখা করতে গিয়েছিলাম, but he was out. কেন went লিখলাম? কারণ এখানে আগের অংশেও past tense আছে। So এটা যেহেতু past এ আছে, পরেরটাও past tense এ হবে। এই কারণে লিখবো I went. Went, go এর past form হচ্ছে went. I went to meet him, but he was out. ওকে, এখানে ইয়ার এগো আছে, ইয়ার এগো মানে past tense, এই কারণে আমরা লিখবো I saw her a year ago. I saw her a year ago. আবার পরেরটা আছে half an hour ago, এটাও past tense, ago মানে past, so এখানে finish এর past form হবে finished. We finished the work half an hour ago. 72 always আছে, always থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সো আমরা লিখবো he always spends, s যুক্ত করবে spends. He always spends much his money lavishly. যেহেতু অলওয়েজ থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তাই আমরা এস যুক্ত করব, স্পেন্ড এর সাথে যুক্ত করব এস, স্পেন্ডস। 73 ফিজিক্স একটা সাবজেক্টকে বোঝায়, যদিও এস যুক্ত করা আছে কিন্তু সাবজেক্ট একটাই, তাহলে যেহেতু একটা সিঙ্গুলার সাবজেক্ট তাই বিভাগ আকারে বলবে ইজ। ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। কেন? কারণ হচ্ছে যেহেতু ফিজিক্স একটাই সাবজেক্ট, এই কারণে এরপরে ভার্ব আকারে বলবে ইজ। রফিক ভিজিটেড আমেরিকা ইন 2022। 2022 মানে হচ্ছে অনেক আগের কথা, এটা অতীতের কথা, তাই পাস্ট টেন্সে করেছি। ভিজিটের পাস্ট ফর্ম লিখেছি ভিজিটেড। লেট হিম সে হোয়াট এভার হি লাইকস। এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা এরপরে ভার্বের সাথে এস যুক্ত করেছি লাইকস। লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, তাকে বলতে যাও সে কি বলতে চায়। লেট হিম সে হোয়াট এভার হি লাইকস। The garden looks beautiful or is looking beautiful. We can write both. বাগানটি দেখতে চমৎকার অথবা বাগানটি দেখতে চমৎকার লাগছে। So present continuous or present indefinite দুইটাই করতে পারো। The garden looks beautiful or is looking beautiful. 77 nobody is a singular subject, এরপরে আমরা ভার্বের সাথে s by s যুক্ত করি, তাহলে এখানে উত্তর হবে nobody likes a liar. Nobody likes a liar. 78 ভেরি ইম্পর্টেন্ট রুল, এটা মানে কি ভুল করার সম্ভাবনা আছে। সিন্স মর্নিং, এই সিন্স মর্নিং দ্বারা কোনো কাজ অনেক সময় ধরে চলছে, দীর্ঘ সময় ধরে চলছে এমন বোঝায়। মনে রাখবো সিন্স, ফর এবং ফ্রম এরপরে যখন সময় উল্লেখ করা থাকে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই কারণে এর ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এখানে সাহায্যকারী ভার্ব করে হ্যাভ বিন বা হ্যাজ বিন ব্যবহার করি এবং এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সঠিক উত্তরটা হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। মার্কনি একজন বিজ্ঞানী যিনি রেডিও আবিষ্কার করেছিলেন, তো এটা আবিষ্কার করেছিলেন অনেক আগে, এটা পাস্ট টেন্স। মার্কনি ইনভেন্টেড পাস্ট ফর্ম হচ্ছে ইনভেন্টেড। মার্কনি ইনভেন্টেড রেডিও। দেন নাম্বার 80 দ্য কালার অফ হিজ আইস। মনে রাখবা যদিও তার আইস দুইটা কিন্তু চোখের রং তো একটাই। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য কালার। এই ক্ষেত্রে যেহেতু কালারটা সিঙ্গুলার সাবজেক্ট, আমরা ভার্ব আকারে লিখবো ইজ। চোখ দুইটা হইতে পারে কিন্তু রং তো একটা। দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু। আ লিটল লার্নিং, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, কেন? এটা একটা ফ্রেজ, আর এ দিয়ে শুরু হয়েছে মানে সিঙ্গুলার সাবজেক্ট বোঝা যাচ্ছে, তাহলে সিঙ্গুলার ভার্ব আকারে বসবে ইজ। A little learning is a dangerous thing. Then বাংলাদেশ গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট। কেন গট? কারণ হচ্ছে 1971, এটা আজকের কথা না, অনেক আগের কথা, সো এটা পাস্ট টেন্স, এই কারণে আমরা পাস্ট ফর্মে উত্তর দেব গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট। নাবিল এবং রেহানুমা আপনারা একটু ওয়েট করতে হবে, আমি আপনাদের প্রশ্ন নিব, বাট আমি আর শেষ করতে চাই, তারপরে তোমাদের প্রশ্ন শুনবো।
তাহলে বাংলাদেশ গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট। বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স ইন 1971। যেহেতু এটা অতীতের কথা, পাস্ট টেন্স, তাই আমরা পাস্ট ফর্মে করবো। 83 বাক্যে ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে এটা পাস্ট টেন্স কে নির্দেশ করে, তাই ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। হোয়াট ডিড ইউ প্লে ইয়েস্টারডে, বা হোয়াট ডিড ইউ ডিড হবে, কারণ হচ্ছে ইয়েস্টারডে থাকার কারণে ডু এর পাস্ট ফর্ম ডিড। কিছুক্ষণ আগে পড়েছিলাম যে নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট উইক, সুন, টুমরো, এগুলো ফিউচার টেন্স কে বোঝায়। যেহেতু এটা ফিউচার টেন্স, তাই সাহায্যকারী ভাবে আকারে বলবে উইল। আর সাহায্যকারী ভার্ব উইলের পরে মেইন ভার্ব বসবে, মেইন ভার্ব হচ্ছে বি। তাহলে উত্তর হবে উইল বি। শি উইল বি 13 নেক্সট মান্থ। কেন উইল বি আসছে? কারণ যেহেতু ফিউচার টেন্সে করতে হবে, ফিউচারের সাহায্যকারী ভার্ব উইল। আর শ্যাল বা উইলের পরে ভার্বে বেস ফর্ম বসে, বি নিজেই একটা বেস ফর্ম, সো এখানে উত্তর হবে শি উইল বি। দেন চলে আসো তারপর একটাতে। অ্যান অনেস্ট ম্যান, একজন অনেস্ট ম্যান, তার মানে ইজ, যেহেতু সিঙ্গুলার তাই ইজ হবে ইজ। অ্যান অনেস্ট ম্যান ইজ লাইকড বাই অল। অ্যান অনেস্ট ম্যান ইজ লাইকড বাই অল। 86, I was watching television when all light went out. এই যে when এর ক্ষেত্রে আমরা নিয়মটা করেছিলাম, এই কারণে এই যে পাস্ট ইনডিফিনিট আছে, পরেরটা আগেরটা পাস্ট কন্টিনিউয়াস বলেছি। when যুক্ত বাক্যের ক্ষেত্রে একটা অংশে পাস্ট ইনডিফিনিট, মানে অন্যটা পাস্ট কন্টিনিউয়াস। তো এখানে যেহেতু all light went out এটা পাস্ট ফর্ম, তাহলে আগেরটা করেছি পাস্ট কন্টিনিউয়াস। I was watching television. 87, he has already এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো এখানে আমরা চেঞ্জ এর পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো চেঞ্জড। He has already changed his address. He has already changed his address. Then পরেরটাতে আসি। এই স্ক্রিনে তাকাতাকি করবো না। আইস, মনে রাখবা আইস আনকাউন্টেবল নাউন, কারণ বরফ কখনো আমরা গুনতে পারি না। বরফ পরিমাপ করা যায়, কাউন্ট করা যায় না। তো আনকাউন্টেবল নাউন মানে সিঙ্গুলার। তো আইস যেহেতু সিঙ্গুলার, তাহলে ফ্লোটের সাথে এস যুক্ত করবো ফ্লোটস। আইস ফ্লোটস অন ওয়াটার। আইস ফ্লোটস অন ওয়াটার। তারপরে 89, ইট রেইনড হেভিলি, যেহেতু অনেক ভারী বৃষ্টিপাত হয়েছিল, এই যে রেইনডটা পাস্ট ফর্ম, তাহলে পরেরটাও পাস্ট টেন্সে হবে, তাহলে হবে ডিড নট গো। নট যেহেতু একা বসতে পারে না, অক্সিলারি ভার্বের সাথে বসবে, তাই উত্তর হবে ডিড নট গো আউট। ইট রেইনড হেভিলি, দে ডিড নট গো আউট। লুক, দ্য সান ইজ রাইজিং। কেন? ওই যে এমপারেটিভ বাক্য, আমরা একটা নিয়ম পড়েছি আজকে, যে প্রথমটা এমপারেটিভ বাক্য থাকার মানে হচ্ছে পরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা উত্তর হবে দ্য সান ইজ রাইজিং। আচ্ছা, এখানে 89-এ বুঝতে পারছি অনেকে রেইজ হ্যান্ড অপশন দেওয়ার মানে হচ্ছে ডিড নটই কেন বললাম, কুড নট হবে, কুড নট গো এটাও লেখা যাবে, হ্যাঁ, ডিড নট অর কুড নট। So did not go or could not go, you can write both. Rafin has been reading, যেহেতু এখানে ফর 1 year আছে, ফর 1 year, সিন্স 1 year, এগুলো যদি ফর, ওই যে কিছু আগে পড়েছি আমরা, সিন্স, ফর এবং ফ্রম, এরপরে যদি সময় উল্লেখ করা থাকে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই কারণে আমরা হ্যাজ বিন রিডিং লিখবো। রাফিন হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 1 year। সেই স্কুলে প্রায় 1 বছর ধরে পড়ছে, তার মানে কাজটা শুরু হয়েছে আগে, এখনো চলছে। হ্যাজ বিন রিডিং। দ্য হাউস হ্যাজ কট ফায়ার, বাড়িতে আগুন ধরেছে। দ্য ফায়ার বার্নড অথবা হ্যাজ বার্ন, আগুন ধরেছে সবকিছু পুড়িয়ে দিয়েছে। পুড়িয়ে দিয়েছে এটা অলরেডি পুরানো হয়ে গেছে, তাই এটা পাস্ট টেন্সে করতে পারো।
আর প্রেজেন্ট পারফেক্টও করতে পারো। ফার্স্ট ফর্মে লেখাই ভালো। বার্নড এভরিথিং, অলরেডি পড়ানো শেষ। তাহলে অথবা যদি কেউ চাও যে না আমি এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো, ইজ বার্নিং, সেটাও লেখা যায়। কারণ আসে, এটাতেও অর্থ আসে যে আগুন ধরেছে, সবকিছু পুড়িয়ে দিচ্ছে, এভরিথিং ইজ বার্নিং, সেটাও করা যায়। দ্য হাউস হ্যাজ কট ফায়ার, বাড়িতে আগুন ধরেছে, সবকিছু পড়ে যাচ্ছে, সে আমরা এভাবে লিখতে পারি দ্য ফায়ার ইজ বার্নিং এভরিথিং, ইজ বার্নিং এভরিথিং, হ্যাজ বার্নড এভরিথিং, অথবা শুধু বার্নড। 93, দ্য টেলিফোন র্যাং, যেহেতু প্রথমটা পাস্ট টেন্সে আছে, পরেরটা আমরা পাস্ট টেন্সে করবো এবং ফুল স্টপ দেওয়া আছে। দেন আই লিসেন্ড অথবা ওয়াজ লিসনিং টু মিউজিক, এটাও করা যায়। লিসেন্ড টু মিউজিক না লিখে ওয়াজ লিসনিংটা করাই ভালো। কেন? কারণ গান শোনা একটা চলমান কাজ। বলো টেলিফোন বেজেছিল যখন আমি গান শুনছিলাম, তো গান শোনা একটা চলমান কাজ। গান শোনা তো আর সেকেন্ডের মধ্যে হয়ে যায় না, বা 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় না। চলমান কাজ চলতেছিল, এর অর্থে পাস্ট কন্টিনিউয়াস করাই ভালো। আর দেন দ্যাট টাইম, এটা পাস্ট কন্টিনিউয়াস কে নির্দেশ করে, এর অর্থে পাস্ট কন্টিনিউয়াসই করবো আমরা। The telephone rang, then I was listening to music. মনে রাখবা দ্যাট টাইম অথবা দেন অথবা এট দ্যাট টাইম, এটা পাস্ট টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস কে নির্দেশ করে। তাহলে টেলিফোন র্যাং, দেন আই ওয়াজ লিসনিং টু মিউজিক। আর একটু ধৈর্য ধরেন, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, আমাদের হয়তো আর 10-15 মিনিট লাগবে। সো ইটস টাফ টু মেনটেন ইউর অ্যাটেনশন। এই সময়ে মনোযোগ ধরে রাখাটা একটু কঠিন, বাট তারপরও আমরা আশা করি আমাদের পরীক্ষার চিন্তা মাথায় রেখে আমাদেরকে মনোযোগী হতে হবে। পরীক্ষার আগে আবার মনোযোগ ধরে রাখা যায়, অন্য সময় হইলে এরকম 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করা একটু কঠিন হয়ে যেত। বাট যেহেতু এখন সামনে পরীক্ষা আছে, আমাদের মাথায় একটু টেনশন কাজ করছে, সেক্ষেত্রে মনোযোগ রাখা যাবে। মনে রাখবা তুমি ক্লাস করতেছো শুনে শুনে, কিন্তু আমি কিন্তু গত 1-1.5 ঘন্টা ধরে একটানা কথা বলতেছি। আমি কোনো ক্লাসে কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা একটানা কথা বলি না, মাঝখানে মাঝখানে গ্যাপ থাকে। কিন্তু আমার কিন্তু এখন কোনো বিরতি নাই। তো তোমার চেয়ে কষ্ট আবার কম হচ্ছে না। আমি ক্লাস নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসেও না। So I'm doing something. I'm doing everything possible for you. আপনাদের জন্য যা কিছু করা সম্ভব আমার দ্বারা আমি সবকিছুই করছি। কারণ আপনারা কতটুকু করবেন, that will depend. Sophia sang a nice song in the function. একটা চমৎকার গান গেয়েছিল। এটা সেন্স বুঝলে পাস্ট টেন্সে করা উচিত, কারণ ফাংশন হয়েছে, সেখানে একটা চমৎকার গান গেয়েছিল। তাহলে সোফিয়া sang a nice song in the function. Last year she was a teacher. গত বছর সে একজন টিচার ছিলেন, বাট নাও, কিন্তু এখন অনেকের মনে প্রশ্ন আছে, স্যার নাও থাকলে না প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আমরা কি এখানে কন্টিনিউয়াস করব? না, এখন সে যে কোম্পানিতে চাকরি করে, এই কাজটা তার প্রতিদিনের কাজ। গত বছর সে টিচার ছিল, কিন্তু বর্তমানের যে কোম্পানিতে তার চাকরি, বর্তমানে কোম্পানিতে তার যে জব, এটা তার প্রফেশন। মনে রাখবা প্রফেশন যে বোঝায় সেটা প্রতিদিনের কাজ বোঝায়, এই কারণে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হয়। নাও শি ওয়ার্কস ইন আ কোম্পানি। এখন যদি কেউ শি ইজ ওয়ার্কিং লেখে, সেটাতে অর্থ কিছুটা হলেও আসে, বাট এটা পরিপূর্ণ সঠিক উত্তর না। মনে রাখবো প্রফেশন বা পেশা, এটা বোঝায় সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা এখানে সঠিক উত্তর লিখবো ওয়ার্কস। নাও শি ওয়ার্কস ইন আ কোম্পানি। 96, দ্য প্রোগ্রাম ওয়াজ ওভার। যেহেতু প্রোগ্রাম শেষ হয়েছিল, দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ। হেডমাস্টার প্রাইজ গুলো ডিস্ট্রিবিউট করেছিল। ডিস্ট্রিবিউটেড পাস্ট ফর্ম হচ্ছে ডিস্ট্রিবিউটেড। 97, মিস ফারহানা টিচেস আস ইংলিশ। মিস ফারহানা আমাদের ইংলিশ শেখায়, বাট টুডে শি ইজ টিচিং বাংলা। মনে রাখবা প্রতিদিনের কাজ হলে প্রেজেন্ট ইনডেফিনিট, কিন্তু কাজটা একটু ভিন্ন, তাই এই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসই করব, শি ইজ টিচিং বাংলা। প্রতিদিনের কাজ ইনডিফিনিট, কিন্তু আজকে তো প্রতিদিনের কাজ করছে না, টুডে শি ইজ ডুইং সামথিং ডিফারেন্ট। আজকের কাজটা সে সাথে প্রতিদিনের কাজ করছে না, আজকের কাজটা একটু ভিন্ন, ডিফারেন্ট, এই কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। 98, রাকিব knows 3 languages. Now he is learning Arabic. এখন
এখানে আবার নাও থাকলে কেন হয়েছে? কারণ এই যে অ্যারাবিক ভাষা শেখা, এটা তার প্রফেশন না। সে শিখছে, এখন শিখছে, এবং অ্যারাবিক ভাষা শেখার কাজটা চলমান কাজ, চলছে, এখনো চলছে। সে তিনটা ভাষা জানে, আরো একটা ভাষা সে শিখছে। এই কারণে আমরা লিখবো নাও হি ইজ লার্নিং অ্যারাবিক। 99, ওয়ার দ্য বয়েজ। যেহেতু ওয়ার আছে, তাহলে আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করবো, প্লে সাথে এনজি করবো প্লেইং। ওয়ার দ্য বয়েজ প্লেইং ফুটবল। নাম্বার 100, হ্যাভ ইউ এভার, হ্যাভ এর পরে ভার্ব 3, গো এর পাস্ট পার্টিসিপল হবে গন। হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার? হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার? হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার? ওকে, আমরা এবার একটু কনফিউশন ক্লিয়ার করে আসি। হ্যাঁ, নাবিল বলেন তো কি সমস্যা, দ্রুত বললেন। স্যার 61 নম্বরে আপনি বলছেন ডগ বার্কস কি বাকি হবে? দ্য ডগ বার্কস অ্যাট দ্য স্ট্রেঞ্জার্স, কি লিখবা? ইজ বার্কিং হবে? বার্কিং অ্যাট দ্য স্ট্রেঞ্জার করা যায়, করা যায় না এমন না। কারণ এখানে নির্দিষ্ট কোনো শব্দ নাই যেটা দেখলে আমরা চিনবো যে এটা কোন টেন্সে করবে। ইজ বার্কিং দিয়ে দেওয়ার অর্থ হয় এবার। আর স্যার 63 তে হচ্ছে ওয়াচিং হবে? কথা শুনতে পাচ্ছি না তোমার, তোমার নেটওয়ার্কের প্রবলেম, কথা কেটে কেটে আসে, আবার বলো। না, শুনতে পাচ্ছি না, তাই রাহানুমা বলো। স্যার 63 তে কি ওয়াজ সুইমিং দেওয়া যায় না? ওয়াজ কেন দিবা? এখানে স ওটা হচ্ছে তো একটা ভার্ব। তখন না, ওয়াজ ভুলেও হবে না, দিলে 100% ভুল। আই স দ্য বয়, এখানে তো একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, এটাকে কন্টিনিউয়াসে কেন করবা? এটা নিয়ম হচ্ছে দুইটা ভার্ব থাকলে একটা ভার্বকে নাউন বানাইতে হয়। তাই সুইমিং এর সাথে এনজি করেছি, সুইমিং। সাবজেক্ট একটা, স্যার ভার্বও থাকবে। হুম। 79 বুঝতে পারিনি। 79 দেখবো, সমস্যা নাই, দেখি 79 কি আছে। মার্কনি, মার্কনি রেডিও আবিষ্কার করছে কবে? তোমার জন্মের 1400 বছর আগে। তাহলে এটা আগে আজকের কাজ। মার্কনি যে রেডিও আবিষ্কার করছে, এটা কি আজকের কথা? স্যার এটা অতীতের কথাই, জন্য পাস্ট টেন্সে করবা, ইনভেন্টেড। স্যার নোবডি কি সিঙ্গুলার নাকি প্লুরাল? যত বডি, যত ওয়ান, সব সিঙ্গুলার। নো বডি, এভরিবডি, সামবডি, মেনি বডি, ডেড বডি, সব সিঙ্গুলার। স্যার হ্যাঁ বলো। 96 ডিস্ট্রিবিউটস দেওয়া যাবে? 96 কি? ডিস্ট্রিবিউটস দেওয়া যাবে এস যুক্ত করে? না, কেন দিবা? এই যে ওয়াজ আছে পাস্ট টেন্স, দেখতে হবে আগে ওয়াজটা পাস্ট টেন্স, তাহলে আমি কেন প্রেজেন্ট টেন্সে কেন করবো? ওকে, রিদম কি সমস্যা বলো। স্যার 61-এ হুইল বার্ক হয় না? হবে, দ্য ডগ উইল বার্ক, ওখানে যে কোনোটাই দেওয়া যাবে, বাট সাধারণভাবে প্রেজেন্ট টেন্সে করাই ভালো। থ্যাংক ইউ। সাবিহা। স্যার স্যার 63 নাম্বারে টু সুইম দেওয়া যাবে না? না না, সুইমিং দিতে হবে, আইএনজি করতে হবে। ওখানে দুইটা ভার্ব আছে, সেকেন্ড ভার্বের সাথে আইএনজি করতে হবে। কিছু নিয়ম আছে, কিছু ভার্ব আছে যাদের পরে টু প্লাস বেস ফর্ম লেখা যায়, কিন্তু সেই ভার্বের মধ্যে এই ভার্বটা না। সেই ভার্ব না, আপনার আবার নির্দিষ্ট কিছু ভার্ব আছে, সেই ভার্ব গুলো তোমরা এখনো জানো না। ওই ভার্ব গুলোর পরে টু প্লাস বেস ফর্ম লেখা যায়, কিন্তু সেই ভার্ব গুলো এই ভার্বের মধ্যে পড়ে নাই। থ্যাংক ইউ স্যার। হুম। আফরিন বলেন। স্যার 71 নাম্বারটা আরেকবার বুঝিয়ে বললে ভালো হতো। বাক্যটা বলেন আপনি, আপনার কাছে বই আছে, বাক্য লিখছেন আপনি? জি স্যার। স্যার হি বলেন। ড্যাশ ফিনিশ দ্য ওয়ার্ক হাফ অ্যান আওয়ার অ্যাগো। হাফ অ্যান আওয়ার, এগো মানে পাস্ট টেন্স, এগো মানে কোন টেন্স? স্যার পাস্ট। তাহলে পাস্ট টেন্স মানে ফিনিশের পাস্ট ফর্ম হচ্ছে ফিনিশড। ক্লিয়ার?
ওকে, আমার মনে হয় আর কোনো সমস্যা নাই, সবার প্রবলেম সলভ করতে পেরেছি আই হোপ। সো আমরা 20টা এক্সাম্পল বাকি আছে, মাত্র 20টা করবো। অবশ্য তোমাদের জন্য আমি আর অনেকগুলো করে রেডি করে রাখছিলাম, বাট তোমরা তো করতে পারবা কি না। এখানে সেন্টেন্স প্যাসেজ আকারে অনেকগুলো এক্সারসাইজ রেডি করেছিলাম, যদি ইন কেস প্যাসেজ আকারে দিয়ে দেয়। বাট আজকে মনে হয় করতে পারবো না, আমরা আজকে শুধু সেন্টেন্স গুলো শেষ করি, কালকে আমরা আবার প্যাসেজ আকারে কিছু এক্সারসাইজ করবো। প্যাসেজ আকারে কিছু এক্সারসাইজ করবো, টেন্স চেঞ্জিং এর কিছু এক্সারসাইজ করবো আগামীকালকে অনলাইনে ক্লাস হবে একই সময়ে। সো কালকের ক্লাসে আমরা প্যাসেজ আকারে করব, টেন্স চেঞ্জিং এর এক্সারসাইজ করব, আর পাংচুয়েশন ক্যাপিটালাইজেশনের কয়েকটা এক্সারসাইজ করতে পারি, কারণ এগুলো আমাদের প্রবলেম হচ্ছে, উই আর ফেসিং প্রবলেম ইন দিস। আর ম্যাচিং ট্যাচিং এগুলো সব নিজেরা পড়বা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ টাইম, বলে পার্টস অফ স্পিচ, এগুলো একটু নিজেরা পড়তে থাকো, কারণ সবকিছু তো আর আমি এখন দেখাইতে পারছি না। মডেল কোশ্চেন গুলো প্র্যাকটিস করো, 1 থেকে 20 পর্যন্ত কমপক্ষে করে ফেলো। থ্যাংক ইউ। নাও নাম্বার 101, হি ইউজুয়ালি ক্যারিজ। ইউজুয়ালি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তাই আমরা এরপরে এস বাই এস যুক্ত করবো, ক্যারির সাথে যুক্ত করবো আইইএস। হি ইউজুয়ালি ক্যারিজ অ্যান আমব্রেলা। দেয়ার আর হবে, আর যেহেতু টু স্কুলস মানে দুইটা স্কুল আছে, এই কারণে আমরা এটাকে প্লুরাল নাম্বারে করবো, দেয়ার আর টু স্কুলস ইন আওয়ার ভিলেজ। হি বরোড, বড় এর পাস্ট ফর্ম হচ্ছে বরোড, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, পরেরটা আমরা পাস্ট টেন্সে করবো, ডিড নট লিখবো, নট একা পাশে না, তাই ডিড নট লিখবো। হি বরোড মানি, সরি বরোড মাই বুক, হি ডিড নট রিটার্ন ইট, সে আমাকে বইটা এখনো ফেরত দেয়নি। সো এটা পাস্ট টেন্সে আছে, তাই প্রথমটা পাস্ট টেন্স থাকার কারণে আগেরটাও পাস্ট টেন্সে লিখছি। তারপর এটা হচ্ছে হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। আর যেহেতু ওয়েন্টটা পাস্ট টেন্স, তাহলে পরেরটাও পাস্ট টেন্সে হবে, হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। ওয়েন্ট পাস্ট ফর্মে থাকার কারণে পরেরটাও পাস্ট টেন্সে হবে, অ্যাটেন্ডেড পাস্ট ফর্ম হচ্ছে অ্যাটেন্ডেড, হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। দ্য ম্যান ইজ এ পেশেন্ট অফ গ্যাস্ট্রিক, লোকটা হচ্ছে গ্যাস্ট্রিকের পেশেন্ট। যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার, তাই এরপরে আমাদের কজের সাথে এস বাই এস যুক্ত করবো, ইট কজেস হিম পেইন। দ্য ম্যান ইজ এ পেশেন্ট অফ গ্যাস্ট্রিক, ইট কজেস হিম পেইন। কজের সাথে এস বাই এস যুক্ত করবা, কারণ ইট থার্ড পারসন সিঙ্গুলার। আল্লাহ হ্যাজ গিভেন আস এভরিথিং, উই আর গ্রেটফুল লিখতে পারো, অথবা উই শুড বি গ্রেটফুল লিখতে পারো, তবে আর লেখাটাই সহজ, উই আর গ্রেটফুল টু হিম। যেহেতু সে আমাদেরকে সবকিছুই দিয়েছে, তার প্রতি আমরা কৃতজ্ঞ, উই আর গ্রেটফুল টু হিম। বিভার ব্যাপারে লিখবো আর, উই আর গ্রেটফুল টু হিম। আই হ্যাভ টেকেন মাই মিল, আমি আমার নাস্তা খেয়েছি, এখন স্কুলে যাব। আই শ্যাল স্টার্ট, তাহলে আই হ্যাভ টেকেন প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ টেকেন, আই হ্যাভ টেকেন মাই মিল, আই শ্যাল স্টার্ট ফর স্কুল, আমার এখন স্কুলে যাওয়া উচিত, যেহেতু আমি আমার নাস্তা খেয়েছি। তারপরে হচ্ছে 108, হি ইজ রিচ, সে ধনী ব্যক্তি, হি ওয়ান্টস টু বাই এ কার, যেহেতু সে ধনী, তাই সে একটা গাড়ি কিনতে চায়, ওয়ান্টের সাথে এস যুক্ত করবো, ওয়ান্টস, হি ওয়ান্টস টু বাই আ কার। দ্য ম্যান ইজ ভেরি ডিউটিফুল, লোকটি খুবই দায়িত্বশীল, হি ডাজ হিজ ডিউটিজ ইন টাইম, সে তার ঠিক সময় মতো তার কাজগুলো করে। যেহেতু সে সবসময় দায়িত্বশীল, তাই সবসময় সে তার কাজগুলো টাইমলি করে। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে করবো, ডু এর সাথে এস বাই এস যুক্ত করলে হবে ডাজ। 110, হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান, যেহেতু তিনি একজন ধনী ব্যক্তি মানে কাইন্ড ব্যক্তি ছিলেন, সদয় ব্যক্তি ছিলেন, তাই তিনি হেল্প করতেন, হি হেল্পড দ্য পোর, তিনি গরিবদেরকে সাহায্য করতেন, হেল্পের পাস্ট ফর্ম হেল্পড। তারপরে হচ্ছে হি ইজ গ্রিডি, সে খুবই লোভী, আর যেহেতু ব্যক্তিটা লোভী, তাই সে টাকার পেছনে ছুটবে, সেটাই স্বাভাবিক। তাহলে আমরা এখানে লিখবো হি রানস আফটার ওয়েলথ, রানস সিঙ্গুলার হবে, কারণ হচ্ছে হি থার্ড পারসন সিঙ্গুলার। উই থ্রো ডার্ট ইনটু ওয়াটার, আমরা পানিতে ময়লা আবর্জনা ফেলি, আর এই কারণেই এটা পানি দূষিত করে। ইট থার্ড পারসন সিঙ্গুলার, তাই পলিউটের সাথে এস যুক্ত করবা, পলিউটস, ইট পলিউটস ওয়াটার। দ্য ফার্মার্স ইউজ পেস্টিসাইডস, কৃষকরা কীটনাশক ইউজ করে, আর ইট থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা এরপরে এস বাই এস যুক্ত করবো, মিক্স এর সাথে যুক্ত করবো ইএস, ইট মিক্সেস উইথ ওয়াটার। কৃষকরা
কীটনাশক ব্যবহার করে এবং সেটা পানিতে মিশে যায়। আই উইল পোস্ট দ্য লেটার টুমরো। আমি sorry, I was in a phone call. Thank you. So he is ready. He runs. এটা বলেছি। Farmers use pesticides. It mixes with water. আর আই উইল পোস্ট দ্য লেটার টুমরো, যদি এখানে বিভার্ব লেখা আছে, কিন্তু এখানে বিভার্ব দিয়ে আসলে কোনো বাক্য তৈরি করা যায় না। এই বাক্যটা হয়তো ভুল আছে, এক্সাম্পলে ভুল আছে, মানে প্রশ্নেই ভুল ছিল। কারণ বিভার্ব দিয়ে লিখলে আমরা অ্যাম ইজার দিতে হবে, তাহলে আই অ্যাম পোস্ট দ্য লেটার তো হয় না। তো আমরা এখানে লিখবো উইল, আই উইল পোস্ট দ্য লেটার টুমরো। এখন যদি বিভার্ব ব্যবহার করতেই চাই তাহলে করতে পারি এইভাবে, আই উইল বি পোস্টিং। সেটা আরো অনেক বেশি ঝামেলার জিনিস, এই কারণে সরাসরি উত্তর লিখবো আই উইল। A few students ওয়াজ হবে নাকি ওয়্যার? মূলত এ ফিউ এর পরে কি সিঙ্গুলার হয় প্লুরাল হয়? কে বলতে পারবো? এনিওয়ান? এ ফিউ স্টুডেন্ট ওয়াজ হবে নাকি ওয়্যার? এনিওয়ান ক্যান ইউ? আলিফ বলতে চাই, কি বলো? স্যার ওয়্যার, এ ফিউ কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? স্যার প্লুরাল। আচ্ছা, জিহাদ কি বলতে চায়? স্যার ওয়াজ, স্যার ওয়ার, শিওর? স্যার ওয়ার হবে। কেন হবে বলো? ওয়াজ কেন বলছো? এ ফিউ কি একজন? এখানে এ ফিউ স্টুডেন্টস বলতে কি একজনকে বোঝায়? না স্যার, কয়েকজন, অনেকজনকে বোঝায়, তাহলে এটা ওয়াজ হবে কয়েকজনকে না, বোঝায়। ওয়্যার হবে, ওয়্যার প্লুরাল নাম্বারকে বোঝায়। সো a few students ওয়্যার। থ্যাংক ইউ। লিপি অ্যান্ড হার সিস্টার, যেহেতু দুইজন, তাহলে রিডটা রিডই থাকবে, একই ভার্ব, রিড ইন দ্য সেম স্কুল। দ্য পোর, দ্য পোর মানে গরিবরা অনেকজনদেরকে বোঝায়, এই জন্য হবে দ্য পোর আর নট অলওয়েজ হ্যাপি, বিভার্ব আকারে বসবে আর। ডোন্ট গেট ডাউন ফ্রম দ্য ট্রেন, ইট ইজ রানিং। বলছে এই যে শুরুতে ইম্পারেটিভ বাক্য আছে, মানে পরেরটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করব, সেই কারণে হবে ইট ইজ রানিং। ডোন্ট গেট ডাউন ফ্রম দ্য ট্রেন, ইট ইজ রানিং। ট্রেন থেকে তোমরা নামবে না, কারণ ট্রেনটা এখন ছুটছে। ওকে, ইট ইজ রানিং। গিভ দ্য বেগার সাম ফুড, এই যে দেখো শুরুতে ইনভাইটিভ বাক্য আছে, গিভ দ্য বেগার সাম ফুড, কিছু ভিক্ষুককে কিছু খাবার দাও। হি ইজ স্টার্ভিং, ইজ স্টার্ভিং, লাস্টে যে ইট আছে এটা আইএনজি করার সময় বাদ যাবে। হি ইজ স্টার্ভিং, যেহেতু শুরুতে ইনভাইটিভ বাক্য আছে, পরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। 120 the last one, yesterday মানে past, so আমরা এখানে লিখবো হি borrowed, past form borrowed, he borrowed my book yesterday. So আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পেরেছি। So আমরা ইন